হাই ফ্রেন্ডস, আমি অনামিকা তোমাদের সকলকে স্বাগত জানাই শেখানো চ্যানেল। তো আজকে আমরা তোমরা দেখিয়ে নিয়েছো অলরেডি থাম্বনেলে যে আজকে আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ডিসকাস করতে চলেছি, রাইট? দ্যাট ইজ পিয়াজেস কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, রাইট? তো আমরা বলতে পারি যে কোনো টিচিং এক্সাম সিডিপি বাদ দিয়ে তো হবে না। আর সিডিপি আছে মানে পিয়াজে, গোলবার্গ, ভাইগাটসকি এগুলো নিয়ে এই টপিকগুলো বাদ দিয়ে হবে সেটাও পসিবল না। বুঝতেই পারছো কতটা ইম্পর্ট্যান্ট এই টপিকটা। মানে শুধুমাত্র সিটেট নয়, যে কোনো টিচিং এক্সামের ক্ষেত্রে কিউইজ বলো, এনবিএস বলো, ট্রিপলএসপি বলো, যে কোনো আদার স্টেট টেটস বলো, তো যে কোনো টিচিং এক্সামের ক্ষেত্রে কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে, রাইট? তো খুবই একটা ভাইটাল সেশন হতে চলেছে আজকে। আমরা ডিটেলে ডিসকাস করবো এই থিওরিটা, তারপরে কিছু কোয়েশ্চেন আনসারও ডিসকাস করবো। তো চলো দেখে নিই আজকে আমরা কি কি ডিসকাস করতে চলেছি। তো ফার্স্ট আমরা জিন পিয়াজের সম্বন্ধে জানবো, দেন তিনি যে কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে 4 প্র্যাকটিসের কথা বলেছেন সেগুলো কি জানবো। তারপর 4টে স্টেজেস যে তিনি দিয়েছেন সেগুলো ডিটেলে ডিসকাস করবো উইথ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন দেখবো, অ্যান্ড তারপর কিছু কোয়েশ্চেন আনসারও ডিসকাস করবো যেমন আমরা বলি। তো মানে ওভারঅল একটা টোটাল খুবই একটা ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট সেশন হতে চলেছে। তো পুরো সেশনটা অ্যাটেন্ড করো। তো চলো স্টার্ট করি। দেখতেই পাচ্ছ ইনি হলেন জিন পিয়াজে, যার থিওরি আজকে আমরা ডিসকাস করতে চলেছি। ইনি একজন সুইস সাইকোলজিস্ট ছিলেন। তো আমরা ফার্স্টে এনার পুরো নাম জেনে নিই, কারণ আমরা হয়তো পুরো নাম অনেকেই জানি না। তো এনার পুরো নাম হলো জিন উইলিয়াম ফিটস পিয়াজে। আমরা এনাকে শুধুমাত্র পিয়াজে বা জিন পিয়াজে বলেই সম্বোধন করে থাকি, রাইট? তো এনার পুরো নাম হলো জিন উইলিয়াম ফিটস পিয়াজে। ইনি একজন সুইস সাইকোলজিস্ট ছিলেন, সুইস সাইকোলজিস্ট। অ্যান্ড ইনি চাইল্ড সাইকোলজির উপর কাজ করতেন, আমরা সবাই জানি, রাইট? তো এনাকে ফাদার অফ চাইল্ড সাইকোলজিও বলা হয়। তো যদি আমাদের কোয়েশ্চেন আসে যে ফাদার অফ চাইল্ড সাইকোলজি কাকে বলা হয়, তো আমরা কি লিখবো? চাইল্ড সাইকোলজির জনক বা ফাদার হলেন জিন পিয়াজে। ওকে, তো ফাদার অফ চাইল্ড সাইকোলজিও আমরা জিন পিয়াজেকেই কনসিডার করব। নেক্সট যদি আমরা বলি, এছাড়া তাকে জেনেটিক এপিস্টেমোলজিস্টও বলা হতো। জেনেটিক এপিস্টেমোলজিস্ট মানে যারা বেসিক্যালি রিসার্চ করেন কিসের বেসিসে, মানে একজন মানুষের ডেভেলপমেন্টের সাথে তার যে কগনিশন বা প্রজ্ঞার যে বিকাশ, রাইট? তো এই দুইয়ের মধ্যে যে সম্পর্ক, সেই রিলেটেড যাদের রিসার্চ ওয়ার্ক বা সেই রিলেটেড যাদের অনুসন্ধান, তো তাদেরকে বলা হয় কি জেনেটিক এপিস্টেমোলজিস্ট। তো সেই রিলেটেড পিয়াজেরও অনুসন্ধান সেই রিলেটেডই ছিল। তো সেই জন্য তাকেও জেনেটিক এপিস্টেমোলজিস্ট বলে কনসিডার করা হয়, জেনেটিক এপিস্টেমোলজিস্ট। ওকে, অ্যান্ড নেক্সট যদি আমরা বলি, এছাড়া আমরা তো সবাই জানি যে তিনি কনস্ট্রাকটিভিজমকে ফলো করতেন বা কনস্ট্রাকটিভিস্ট ছিলেন, রাইট? মানে তিনি মনে করেন যে শিশুদের মধ্যে সেই ইনেট এবিলিটিস বা পোটেনশিয়াল রয়েছে অলরেডি, রাইট? তো তারা নিজেরাই নিজেদের জ্ঞানী নির্মাণ করতে পারবে, তো তারা নিজেরাই কনস্ট্রাক্ট করে শিখবে। তো এটাকেই তিনি সাপোর্ট করতেন। তো তিনি, আমরা বলতে পারি তিনি ছিলেন একজন রাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। ওকে, তো তিনি ছিলেন রাডিক্যাল কনস্ট্রাকটিভ। তো বুঝলাম আমরা। এবার আমরা থিওরিতে চলে যাব। তো দ্যাটস অল অ্যাবাউট জিন পিয়াজে। এবার আমরা থিওরিতে মুভ করি। তো এবারে আমরা যদি বলি ফার্স্টেই যে এই থিওরিটা কিসের থিওরি? কগনিটিভ ডেভেলপমেন্টের উপর বেস্ট থিওরি, মানে প্রজ্ঞার বিকাশ, রাইট? প্রজ্ঞার বিকাশের উপর বেস্ট। আমরা যখন ডেভেলপমেন্ট ডিসকাস করেছিলাম, তো আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ ডেভেলপমেন্ট ডিসকাস করেছিলাম, রাইট? তো ডেভেলপমেন্টের মধ্যে আমরা কি কি দেখেছিলাম? ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, অ্যান্ড দেন আদার সাবডিভিশনস এর আন্ডারে দেখছিলাম, রাইট? সো এই কগনিটিভ ডেভেলপমেন্টের কথা যদি আমরা বলি, তো কগনিশনের আন্ডারে কি কি চলে আসছে? এর আন্ডারে সমস্ত কিছু যেগুলো আমাদের ব্রেনের সাথে রিলেটেড সেগুলো সমস্ত কিছু চলে আসছে, রাইট? যেমন আমরা বলতে পারি ইন্টেলেক্ট, আমাদের বৌদ্ধিক ক্ষমতা, রাইট? এছাড়া আমরা বলতে পারি আমাদের থিঙ্কিং এবিলিটি, থিঙ্কিং, রাইট? দেন আমরা বলতে পারি প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং,
then reasoning, right? Reasoning ability, then আমাদের imagination power, then logic related সমস্ত কিছু, মানে কি সমস্ত কিছু যেগুলো আমাদের ব্রেনের সাথে রিলেটেড সেগুলো সমস্ত কিছুই কি কগনিশনের আন্ডারে চলে আসছে, কগনিটিভ ডেভেলপমেন্টের আন্ডারে চলে আসছে। তো পিয়াজে মনে করতেন, পিয়াজে বেসিক্যালি কিসের উপর মানে ইম্পর্টেন্স দিয়েছিলেন, তিনি অ্যাক্টিভিটিজ এর উপর ইম্পর্টেন্স দিয়েছিলেন। তিনি ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাক্টিভিটিজ এর উপর ইম্পর্টেন্স দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে শিশুরা হলো লিটল সায়েন্টিস্ট, তিনি তাদের লিটল সায়েন্টিস্ট বলে আখ্যায়িত করেছিলেন। তিনি মনে করতেন তাদের মধ্যে ইনেট এবিলিটিস, ইনেট পোটেনশিয়াল অলরেডি রয়েছে, রাইট? তাদেরকে শুধুমাত্র ডিফারেন্ট অ্যাক্টিভিটিসে ইনভলভ করতে হবে, যেই অ্যাক্টিভিটিস এর থ্রু তারা ডিফারেন্ট নতুন নতুন জিনিস এক্সপ্লোর করবে, নতুন নতুন এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা নিজেরাই নিজেদের জ্ঞানে নির্মাণ করবে, নিজেরাই কনস্ট্রাক্ট করে শিখবে, রাইট? তো এটাই ছিল তার মূল বক্তব্য। নেক্সট, তিনি যে এই ডেভেলপমেন্ট প্রসেসটাকে মানে একটা ডিসকন্টিনিউয়াস প্রসেস বলে মনে করতেন। তিনি কখনো, আমরা যখন ডেভেলপমেন্ট ডিসকাস করেছিলাম তো ওখানে আমরা কি দেখেছিলাম যে ডেভেলপমেন্ট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, রাইট? যেটা উন থেকে টুম পর্যন্ত চলে। কিন্তু পিয়াজে বলেছিলেন যে ডেভেলপমেন্ট কি ইজ আ ডিসকন্টিনিউয়াস প্রসেস, কারণ তিনি মনে করতেন যে পার্টিকুলার এজ ওয়াইজ স্টেজ এটা ডিফারেন্ট স্টেজে ডিভাইডেড, রাইট? তো যদি আমাদের এমনি জিজ্ঞাসা করে শুধুমাত্র ডেভেলপমেন্ট কি, তখন আমরা কন্টিনিউয়াস প্রসেস এটাকে কনসিডার করবো। বাট যদি পিয়াজের রেসপেক্টে জিজ্ঞাসা করে তো অলওয়েজ আমরা বলবো ডেভেলপমেন্ট ইজ আ ডিসকন্টিনিউয়াস প্রসেস। ওকে, তো ইনি কি বলেছিলেন, ডেভেলপমেন্ট is a discontinuous process. Discontinuous process মানে ইনি কি করেছিলেন, ডেভেলপমেন্টকে কখনো বলেননি যে এটা কন্টিনিউয়াসলি চলে, রাইট? তো এটা তিনি সাপোর্ট করেনি। তিনি ডেভেলপমেন্টের 4টে স্টেজেস দিয়েছিলেন এন্ড তিনি বলেছিলেন যে প্রত্যেকটা স্টেজে পার্টিকুলার কতটা ডেভেলপমেন্ট হবে সেটা ডিসাইডেড, মানে এজ ওয়াইজ তিনি বিভিন্ন স্টেজের কথা বলেছিলেন। অ্যান্ড তিনি বলেছিলেন যে যে স্টেজে ডেভেলপমেন্ট সেই স্টেজে হবে, মানে ফার্স্ট স্টেজের যে ডেভেলপমেন্ট যতটুকু হবে সেই স্টেজে ফার্স্ট স্টেজে শুধুমাত্র ততটুকুই ডেভেলপমেন্ট হবে, আবার সেকেন্ড স্টেজে যতটুকু ডেভেলপমেন্ট হওয়ার সেটা সেকেন্ড স্টেজে গিয়েই হবে, রাইট? আবার থার্ড স্টেজেরটা থার্ড স্টেজে গিয়েই হবে, মানে সেকেন্ড স্টেজে ডেভেলপমেন্ট হয়ে গেল মানে তারপরে ডেভেলপমেন্ট স্টপ থাকবে, মানে এটা কন্টিনিউয়াসলি চলবে না। এমন নয় যে থার্ড স্টেজেরটা সেকেন্ড স্টেজেই হয়ে যাবে, না। তো সেকেন্ড স্টেজে যতটুকু হবে সেকেন্ড স্টেজেই হবে, দেন থার্ড স্টেজেরটা গিয়ে থার্ড স্টেজেই হবে। তো এইভাবে তিনি ডেভেলপমেন্টকে বলেছিলেন যে এটা একটা ডিসকন্টিনিউয়াস ওয়েতে স্টেজেস এ ডিভাইডেড। তো ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি 4টে স্টেজেস এর কথা বলেছিলেন, আমরা 4টে স্টেজ ডেফিনেটলি ডিসকাস করব। তার আগে তিনি 4টে ফ্যাক্টরস এর কথা বলেছেন, যে এই 4টে ফ্যাক্টরস যে স্টেজেস এর থ্রু যে ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো আমরা ফার্স্টে 4টে ফ্যাক্টরস ডিসকাস করব এন্ড দেন আমরা 4টে স্টেজের কথা ডিসকাস করব। তো চলো দেখে নিই 4টে ফ্যাক্টরস কি কি যেটা কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল। তো প্রথমে আমি ফ্যাক্টরস গুলো লিখে নিচ্ছি, দেন আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিসকাস করব। তো ফার্স্ট ফ্যাক্টর হলো ম্যাচুরেশন, যেটা আমরা জানি পরিণমন, রাইট? পরিণমন। নেক্সট যদি আমরা বলি, নেক্সট যে ফ্যাক্টরের কথা তিনি বলেছেন সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা যদি আমরা বলি। নেক্সট থার্ড কি বলেছেন তিনি, থার্ড বলেছেন সোশ্যাল ইন্টারাকশন, মানে সামাজিক মিথস্ক্রিয়া। সোশ্যাল ইন্টারাকশন, আমরা বলতে পারি সামাজিক মিথস্ক্রিয়া। নেক্সট মানে ফোর্থ যে ফ্যাক্টরের কথা তিনি বলেছেন সেটা হচ্ছে ইকুইলিব্রেশন। ইকুইলিব্রেশন বা ভারসাম্যকরণ। তো চলো এবার আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ডিসকাস করে নিই।
তো ফার্স্ট হচ্ছে ম্যাচুরেশন বা পরিণমন। এটা আমরা আগে ডিসকাস করেছিলাম। পরিণমন বা ম্যাচুরেশন কি, মানে সার্টেন স্টেট অফ ডেভেলপমেন্ট যার থ্রু কি হয় একটা টাস্ক, পার্টিকুলার টাস্ক পারফর্ম করার জন্য একটা পার্সন কি হয় এলিজিবল হয়, রাইট? যেমন আমরা এক্সাম্পল নিয়েছিলাম যে 2 বছরের কোনো শিশুকে আমরা কি করব না, পিয়াজে পড়াবো না বা সাইকোলজি পড়াবো না, কারণ তার সেই স্টেট অফ কগনিটিভ ডেভেলপমেন্ট হয় না। আবার 1 বছরের কোনো শিশুকে আমরা নিশ্চয়ই সাইকেল চালানো শেখাবো না বা এই ধরনের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাবো না যে এখনো ঠিক মতো চলতেই শেখেনি, রাইট? কারণ তার সেই মাসেলের সেই লেভেল অফ ম্যাচুরিটি আসেনি। তো ম্যাচুরিটি মানে কি, যেটা সার্টেন এজে গ্র্যাজুয়ালি কি হয়, ডেভেলপ হয়, রাইট? গ্র্যাজুয়ালি, এটা এরকম না যে একদিনে এরকম ভাবে মানে আউটসাইড থেকে এটা ডেভেলপ করা যাবে, রাইট? তো এটা সার্টেন এজে গিয়ে কি হয়, এই সার্টেন স্টেট অফ ডেভেলপমেন্টটা আসে গ্র্যাজুয়ালি, রাইট? তো গ্র্যাজুয়ালি এই ডেভেলপমেন্টটা আসে, আমরা বলতে পারি এজ, একটা পার্টিকুলার এজে গিয়ে, রাইট? তো পিয়াজের মতে তিনি এটাই বলেছেন যে ডেভেলপমেন্ট হলে তবে কিন্তু লার্নিং পসিবল। মানে সে যদি তার মধ্যে সেই ডেভেলপমেন্টটাই না হয় তাহলে কিন্তু সে কখনোই শিখতে পারবে না, তার মধ্যে লার্নিং পসিবল হবে না। তো তিনি এটাই বলেছেন ডেভেলপমেন্ট প্রসিডস লার্নিং, মানে আগে ডেভেলপমেন্ট হলে দেন সে গিয়ে লার্নিং করতে পারবে, মানে তার দ্বারা লার্নিং পসিবল, রাইট? যেমন তিনি এক্সাম্পল দিয়েছেন 2 বছরের কোনো শিশুকে যেমন আমরা পিয়াজে পড়াতে পারবো, কারণ তার সেই লেভেল অফ ডেভেলপমেন্ট হয়নি। তো ডেভেলপমেন্টটা আগে দরকার, ডেভেলপমেন্ট হলে তবে গিয়ে লার্নিং পসিবল। তো ডেভেলপমেন্ট প্রসিডস লার্নিং অ্যাকর্ডিং টু পিয়াজে। নেক্সট তিনি এর থ্রুই কি সাপোর্ট করেছেন, রেডিনেস টু লার্ন, কে তিনি সাপোর্ট করেছেন। কারণ তিনি বলেছেন যদি রেডি না হয় একজন শেখার জন্য, তার মধ্যে সেই রেডিনেসটাই আসে না আসে, রেডিনেস মানে কি, তার সেই লেভেল অফ ম্যাচুরেশন যদি না আসে, সে যদি শেখার জন্য রেডি না হয়, তাহলে অবভিয়াসলি তাকে আমরা সেই কনসেপ্টটা শেখাতে পারবো না, সেই বিষয়টা সে শিখতে পারবে না, রাইট? তো রেডিনেস টু লার্ন এই জিনিসটাকে তিনি সাপোর্ট করেছেন, রাইট? তো এটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। তো নেক্সট যদি আমরা দেখি, নেক্সট কিসের কথা তিনি বলেছেন, এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। তো তিনি, আমি ফার্স্টেই বললাম যে তিনি অ্যাক্টিভিটিজ এর উপর মেনলি ফোকাস করেছেন, রাইট? তো যদি অ্যাক্টিভিটিজ, তিনি বলেছেন যে তারা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিজ এর থ্রু কি করবে, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করবে, নিউ নিউ থিংস তারা এক্সপ্লোর করবে, নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে তাদের, তার থ্রুই কি হবে, তারা শিখবে, রাইট? তো তিনি এক্সপিরিয়েন্সকে ইম্পর্টেন্স দিয়েছেন। নেক্সট হলো সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন। তো যেটা, যেখানে মানে হচ্ছে কি, এটা তো আমরা সবাই বুঝতে পারছি যে সোসাইটিতে মেশার ফলে সমাজের অন্যান্য মানুষদের সাথে ইন্টারাকশনের ফলে তার যে নলেজ অ্যাকোয়ার হবে, বিভিন্ন জিনিস সম্পর্কে সে জানবে, তার থ্রু কি হবে, তার মানে কগনিটিভ ডেভেলপমেন্ট হবে, রাইট? সো এটাকে, তবে আমরা যদি পিয়াজের রেসপেক্টে বলি, এটাকে কিন্তু তিনি লিস্ট ইম্পর্টেন্স দিয়েছেন, ঠিক আছে? আর আমরা যখন ভাইগার্সকে ডিসকাস করবো তখন আমরা দেখবো যে ভাইগার্সকে মূলত সোসাইটিকেই মানে রেসপন্সিবল বলেছেন বা সোসাইটিকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দিয়েছেন। কিন্তু যদি পিয়াজের কথা বলা হয়, পিয়াজে কিন্তু লিস্ট ইম্পর্টেন্স দিয়েছেন। তো আমরা যদি পিয়াজের রেসপেক্টে আমাদের কোয়েশ্চেন আসে, তো আমরা কিন্তু সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক মিথস্ক্রিয়াকে সব থেকে কম ইম্পর্টেন্স দেবো। নেক্সট চলে আসি, নেক্সট যে ফ্যাক্টরটার কথা তিনি বলেছেন সেটা হলো ইকুইলিব্রেশন বা ভারসাম্যকরণ। তো এটা যদি আমরা ইন ব্রিফ বলি, আমরা ডিটেলে এটাকে বুঝবো, কারণ এটা ইন্টায়ার একটা প্রসেস, রাইট? খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস। তো এটাকে আমরা ডিটেলে বুঝবো, বাট আমরা যদি ইন ব্রিফ এখন বলি, তো ভারসাম্যকরণ মানে কি, ব্যালেন্সড কন্ডিশন। কিসের মধ্যে ব্যালেন্স কন্ডিশন, মানে একটা শিশু বা যে কোনো একটা পার্সন, যে কোনো একজন পার্সন, ধরো কোনো একটা প্রিভিয়াস নলেজ তার আছে, রাইট? তো নতুন নতুন সিচুয়েশন সে ফেস করছে, যখন এরকম সিচুয়েশন কখনো হতে পারে যে সে যে আগে যে জিনিসটা জানতো বা আগে যার যে নলেজটা ছিল সেটার সাথে সে যে নতুন সিচুয়েশন ফেস করছে সেটা দুটো ম্যাচ করছে, রাইট? তো সেই সময় কি হবে, তার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হবে, একটা কনফ্লিক্ট বা একটা দ্বন্দ্ব উদ্ভব হবে, রাইট? দ্বন্দ্ব সৃষ্টি হবে। তো তখন সে কি হবে, সেই জিনিসটা কনফিউশন থেকে বা কনফ্লিক্ট থেকে কি হবে, ক্ল্যারিটির দিকে যাওয়ার চেষ্টা করবে, রাইট? তো তখন সে জিনিসটা সম্পর্কে আরো বিস্তারে জানবে এবং জানার মাধ্যমে তার যখন ক্লিয়ার হলো বিষয়টা, ইনফরমেশনটা প্রপারলি সে অ্যাকোয়ার করলো, অ্যান্ড তখন সে কি করলো, কনফিউশন থেকে ক্ল্যারিটির দিকে গেল, মানে তখন আবার সে সেই ব্যালেন্সড কন্ডিশনে চলে এলো, রাইট? তো এই যে ব্যালেন্স সিচুয়েশন, এটাই হচ্ছে কি ইকুইলিব্রেশন আমরা বলতে পারি। তো আমরা বলতে পারি, ইন শর্ট যদি আমরা এটা বলতে চাই, তো আমরা বলতে পারি যে ইকুইলিব্রেশন বলতে কনফ্লিক্ট টু ক্ল্যারিটির যে কন্ডিশন, তো সেটাকে আমরা ইকুইলিব্রেশন বলতে পারি।
তো এইটা আমরা ডিটেলে বুঝবো। তো চলো ডিসকাস করে নিই। আই হোপ তোমরা এই চারটে ফ্যাক্টরস বুঝতে পারলে। এবার আমরা ইকুইলিব্রেশন প্রসেসটাকে ইন ডিটেলে ডিসকাস করব। তো দেখতেই পাচ্ছ ইকুইলিব্রেশন হচ্ছে এটা একটা টোটাল ইকুইলিব্রেশন প্রসেস, রাইট? তো এটা একটা সাইকেলের থ্রু চলে, অ্যান্ড এখানে স্কিমা কি, অ্যাকোমোডেশন কি, অ্যাসিমিলেশন কি, এইগুলো আমরা ডিটেলে বুঝবো। তার আগে আমরা একটু দেখে নিই যে ইকুইলিব্রেশন প্রসেসটাকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি বা আমরা কিভাবে ফার্দার ডিভাইড করতে পারি। তো ইকুইলিব্রেশন প্রসেস বা ভারসাম্যকরণ যদি আমরা বলি, ইকুইলিব্রেশন বা ভারসাম্যকরণ, তো সেটাকে ফার্দার আমরা দুটো প্রসেসে ডিভাইড করতে পারি। তো ফার্স্ট হচ্ছে কি অ্যাডাপ্টেশন, যেটাকে আমরা বলতে পারি অভিযোজন, অ্যান্ড এছাড়া অর্গানাইজেশন, অর্গানাইজেশন বা যেটাকে আমরা বলতে পারি সাংগঠনিকীকরণ, সাংগঠনিকীকরণ, রাইট? নেক্সট অ্যাডাপ্টেশনকে আবার ফার্দার দুটো পার্টে ডিভাইড করা যায়। কি কি? একটা হচ্ছে অ্যাসিমিলেশন and accommodation. So assimilation মানে যেটাকে বলা হয় বাংলায় যদি আমরা বলি আত্মীকরণ বলা হয়, and accommodation কে বলা হয় সহযোজন। So don't worry, আমরা ডিটেইলে ডিসকাস করব এই এন্টায়ার প্রসেসটা। তো চলো দেখে নিই ইকুইলিব্রেশনকে আমরা বাংলায় বলে থাকি ভারসাম্যকরণ। আমি লিখেছিলাম যদিও বা এখানে, ওখানে, এখানেও লিখে দিই, এখানে কেন বাদ থাকবে, রাইট? সো ভারসাম্যকরণ বলা হয়। তো চলো এবার আমরা ডিটেইলে এই প্রসেসটা বুঝে নিই। তো ফার্স্টে এর জন্য আমাদের যে কনসেপ্টটা বুঝতে হবে সেটা হচ্ছে স্কিমা কি, স্কিমা, রাইট? তো স্কিমা যদি আমরা বলি, স্কিমা হলো কোনো একটা পার্টিকুলার ব্যক্তির, রাইট, কোন একটা পার্টিকুলার টাইমে বা পার্টিকুলার মোমেন্টে মানে জাগতিক সমস্ত বস্তু সম্পর্কে তার যে অর্জিত তথ্য বা অর্জিত জ্ঞান, তার যে কালেকশন, সেটাই হচ্ছে কি স্কিমা, রাইট? তো সেগুলো কোথায় স্টোর থাকে? আমাদের ব্রেনে স্টোর থাকে, রাইট? সো আমরা যদি বলি যে ধরো সাপোজ এটা একটা ব্রেন একজনের, রাইট, কনসিডার করো। তো এখানে কি হচ্ছে, তার যাবতীয় সে জাগতিক যা কিছু, যে কোনো বস্তু, যে কোনো বিষয় সম্পর্কে যা ইনফরমেশন অর্জন করছে বা যা যা তথ্য অর্জন করছে, যা জ্ঞান অর্জন করছে, সমস্ত কিছুকেই তার এখানে স্টোর থাকছে, রাইট? সো এটাই হলো কি তার স্কিমা। তাহলে স্কিমা কি? স্কিমা হচ্ছে কালেকশন অফ ইনফরমেশন, কালেকশন অফ ইনফরমেশন, ঠিক আছে? জাগতিক যাবতীয় বস্তু সম্পর্কে, বিষয় সম্পর্কে সে যে তথ্য অর্জন করছে, তার যে কালেকশন, সেটা হচ্ছে কি তার স্কিমা। এবং এই যে এক একটা একক, তো এটা আমরা এক একটা ইউনিট বা এক একটা রুমস হিসাবে কনসিডার করতে পারি। তো এগুলোকে বলা হয় এক একটা স্কিমস, ঠিক আছে? এক একটা ছোট ছোট যে একক বা এক একটা ছোট ছোট রুম যদি আমরা এগুলোকে ট্রিট করি, তো এগুলোকে বলা হচ্ছে এক একটা স্কিম। ওকে, তো এবার প্রশ্ন হচ্ছে তাহলে স্কিমা কি স্ট্যাটিক? না, অবভিয়াসলি নয়। আমাদের থ্রু আউট লাইফ কি হয়, একটা ছোট শিশু যখন একটা মানে তার জন্ম থেকে শুরু করে তারপরে একটা পার্সন মৃত্যু পর্যন্ত, তার এন্টায়ার লাইফে কি হয়, প্রতিনিয়ত সে নতুন নতুন জিনিস জানছে, নতুন নতুন কনসেপ্ট সম্বন্ধে তার নলেজ অ্যাকোয়ার করছে, রাইট? তো প্রতিনিয়ত কি হচ্ছে, তার স্কিমা কিন্তু আপডেট হচ্ছে, স্কিমা কিন্তু সম্প্রসারিত হচ্ছে, রাইট? সো ধরো এবার আমরা এই প্রসেসটা বুঝি। ধরো একটা এক্সাম্পল আমি কনসিডার করছি। ধরো একটা ছোট শিশু, সে ক্যাট, ডগ এগুলো চেনে না, ঠিক আছে? তো সে একদিন একটা বিড়াল দেখলো। সো স্বাভাবিকভাবে সে জানে না, তো স্কিমা এই রিলেটেড কোনো ইনফরমেশন নেই, রাইট? তো সে চিনতে পারছে না। তার বাড়ির বড়রা তাকে বললেন যে এরকম এটা হলো একটা প্রাণী যাকে ক্যাট বলা হয় বা বিড়াল বলা হয়, যার এরকম বৈশিষ্ট্য থাকে, মানে চারটে পা থাকে, একটা লেজ থাকে, এরকম দেখতে হয়, লাইক দ্যাট। তো সে তাকে সেটা বলা হলো। তো সঙ্গে সঙ্গে সে কি করবে, নতুন ইনফরমেশন সে পেলো, সঙ্গে সঙ্গে কি হবে, তার স্কিমাতে গিয়ে এটা কি হবে, অ্যাড হয়ে গেল। নতুন ইনফরমেশন কি হলো, তার স্কিমাতে অ্যাড হয়ে গেল, রাইট? সে বুঝে গেল যে এরকম এই প্রাণীটা ক্যাট বলা হয়। তো এখন এই যে প্রসেসটা, যে নতুন ইনফরমেশন যে অ্যাড করার যে প্রসেস বা নতুন তথ্য স্কিমাতে অ্যাড করার, যুক্ত করার যে প্রসেস, সেটাকে কি বলা হয়, অ্যাসিমিলেশন, রাইট? যখন আমরা কোনো নিউ থিং আমাদের স্কিমাতে কি করছি, অ্যাড করছি, তো সেটা হচ্ছে কি অ্যাসিমিলেশন বা আত্তীকরণ।
এখন সে কি ব্যালেন্সড স্টেটে রয়েছে, মানে ভারসাম্যকরণ রয়েছে, মানে এখন সে জানে যে তার যে নলেজটা রয়েছে আর বাইরে যে জিনিসটা সে দেখেছে এখন দুটোকে ম্যাচ করছে, মানে কি এখন সে ইকুইলিব্রেশন স্টেটে রয়েছে, মানে ভারসাম্যকরণ রয়েছে বা ব্যালেন্সড স্টেটে রয়েছে। তো নেক্সট কি হবে, নিউ সিচুয়েশন, মানে ধরো নেক্সট ডে সে অন্য কোনো একটা প্রাণী দেখলো, ধরো সে ডগ দেখলো, তাই এটা তার সামনে কি নিউ সিচুয়েশন। তো এবার সে কি করবে, স্কিমার সাথে এটাকে রিলেট করার চেষ্টা করবে। সে ভাববে কি, তো এরও তো চারটে পা আছে, রাইট, একটা লেজ আছে একই রকম দেখতে কিন্তু সাইজটা বড়, তো তখন সে কি ভাবছে এটা বোধহয় ক্যাটই, রাইট, একটু অন্য টাইপের ক্যাট বা একটু বড় সাইজের ক্যাট, রাইট। বাট তাকে যখন বলা হলো যে না এটা ক্যাট নয়, এটা অন্য আরেকটা প্রাণী, এটাকে ডগ বলা হয়, রাইট, এন্ড তার যাবতীয় যা কিছু ইনফরমেশন তাকে দেওয়া হয়, তার মানে কি তার যে স্কিমা রয়েছে, তার যে নলেজ রয়েছে বা তার কাছে যে ইনফরমেশন রয়েছে, তার সাথে সে আউটসাইড ওয়ার্ল্ডে যে কন্ডিশনটা বা সিচুয়েশনটা ফেস করছে দুটো কি মিসম্যাচ করছে, রাইট। তো এখন সে কি ডিসইকুইলিব্রিয়াম স্টেটে রয়েছে, এখন সে কি ইমব্যালেন্সড কন্ডিশনে রয়েছে, কনফ্লিক্ট রয়েছে তার মধ্যে, একটা দ্বন্দ্ব, যে সে যেটা জানে এবং সে যেটা দেখছে দুটোকে মিসম্যাচ করছে। তো এই ধরনের যখন সিচুয়েশন তখন কি হয়, তখন সেটা ডিসইকুইলিব্রিয়াম স্টেট বলা হয় বা ইমব্যালেন্সড স্টেট বলা হয়, তখন তার ভারসাম্যটা কোথাও গিয়ে বিঘ্নিত হয়, রাইট। তো নেক্সট কি হবে, তাকে যখন এর সম্বন্ধে ক্লারিটি দেওয়া হলো, সমস্ত ইনফরমেশন প্রোভাইড করলো, তখন সে কি করবে, সেই যে ইনফরমেশন সে পেলো তখন সে কি করবে, এই স্কিমাতে গিয়ে কি করবে, আপডেট করবে। এখন কিন্তু আর সে অ্যাড করবে না নতুন করে, সে কি করবে, তার স্কিমাকে আগে যে ইনফরমেশনটা তার কাছে ছিল সেটাকে মডিফাই করে নেবে, সেটাকে কি করে নেবে, আপডেট করে নেবে, এখন যে নতুন ইনফরমেশনটা সে পেলো, রাইট। তো এখন যে প্রসেসটা সে করলো, মানে যে প্রিভিয়াস নলেজ তার সাথে নতুন কিছু কি করা, মানে মডিফাই করা, সেই প্রিভিয়াস নলেজ বা প্রিভিয়াস স্কিমাতে চেঞ্জেস করা, সেটাকে মডিফাই করা, সেটাকে আপডেট করা, তার মধ্যে কিছু চেঞ্জেস আনা, রাইট, দেন সেখানে কিছু অ্যাডজাস্ট করা, সেটাকে ম্যানিপুলেট করা, যেভাবে বলো, রাইট। তো এই সমস্ত ক্ষেত্রে যে প্রসেসটা সেটা হচ্ছে কি অ্যাকোমোডেশন বা সহজ, রাইট। তো ক্লিয়ার, আই হোপ। যখন আমরা নতুন কিছু অ্যাড করছি তখন সেটা হচ্ছে অ্যাসিমিলেশন, আর যখন পুরোনো স্কিমেতে আমরা কিছু আপডেট করছি, মডিফাই করছি, ম্যানিপুলেট করছি, চেঞ্জেস করছি, তখন সেটা কি অ্যাকোমোডেশন, রাইট। তো টার্ম দেখে কিন্তু আমাদের বুঝতে হবে সেটা কি অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, আর এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, অ্যাকোমোডেশন আর অ্যাসিমিলেশনের উপর বেসড, রাইট। তো এটা একটা এক্সাম্পল, আমরা কমন এক্সাম্পল কনসিডার করলাম, খুব কমন, মানে এটা দিয়ে ইজিলি বোঝা যায় বিষয়টাকে। এরপরে আমরা যদি আরেকটা কনসিডার করি যেটা এক্সামে এসছিল, ঠিক আছে, তো সেরকম একটা এক্সাম্পল আমরা কনসিডার করতে পারি এখানে, সেটা হলো কি বার্ড অ্যান্ড এরোপ্লেন। মানে একটা শিশু সে বার্ড চেনে না, তো প্রথমে তাকে, সে যখন বার্ড দেখলো তখন তার বড়রা তাকে সেই সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করলে যে এটা হলো যার একটা প্রাণী, যাকে পাখি বা বার্ড বলা হয়, যার দুটো ডানা থাকে, এরকম ঠোঁট থাকে, এরকম সে আকাশে উঠতে পারে, লাইক দ্যাট। তো এই ইনফরমেশন গুলো সে দিল, তো তখন কি হবে, সে নতুন ইনফরমেশন অ্যাড করছে, নিউ ইনফরমেশন, রাইট, তখন অ্যাসিমিলেশন হলো। তো এখন সে ব্যালেন্স কন্ডিশনে আছে, নেক্সট নিউ সিচুয়েশন ফেস করবে, নেক্সট ডে সে কি করলো, এরোপ্লেন দেখলো, তো তখন সে কি করবে, তার স্কিমার সাথে রিলেট করার চেষ্টা করছে যে এটারও তো একই রকম দেখতে, দুটো দুপাশে ডানা রয়েছে, রাইট, আকাশ দিয়ে যাচ্ছে, তার মানে কি এটাও এক ধরনের বার্ড বলে সে কনসিডার করবে। বাট ত্বককে যখন বলা হলো না এটা তো একদম টোটালি আলাদা বিষয়, মানে এটা কোনো প্রাণী নয়, এটা একটা উড়োজাহাজ বা একটা নির্জীব পদার্থ, এটা একটা যান, ঠিক আছে, যেটা আকাশ দিয়ে চলে, এরকম যাবতীয় ইনফরমেশন তাকে দেওয়া হচ্ছে। তার মানে কি সেই কন্ডিশনটা বা সেই সিচুয়েশনে দাঁড়িয়ে কি কোন স্টেটে আছে, সে ডিসইকুইলিব্রিয়াম স্টেটে আছে, মানে তার যে স্কিমা রয়েছে, তার যে প্রিভিয়াস নলেজ, তার সাথে সে যে মানে নিউ ওয়ার্ল্ডে যে নিউ সিচুয়েশন ফেস করছে দুটো কি মিসম্যাচ করছে, রাইট। তো তখন সে ডিসইকুইলিব্রিয়াম স্টেটে আছে, এন্ড তারপরে যখন সেই সমস্ত ইনফরমেশন পেয়ে গেল, তার সেই এরোপ্লেন বিষয়ে ক্লারিটি চলে এলো, তখন সেটা কি করবে, সে স্কিমাতে আপডেট করে নিল, মানে অ্যাকোমোডেট করে নিল, নাও আগেন সে ব্যালেন্সড কন্ডিশন চলে গেল। তো এইভাবে অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশনের থ্রু কিন্তু এন্টায়ার সাইকেলটা চলে। আই হোপ ইটস ক্লিয়ার যে যখন আমরা নতুন কোনো তথ্য
স্কিমাতে অ্যাড করি তখন সেটা কি হয় অ্যাসিমিলেশন, এন্ড যখন আমরা পুরোনো যে নলেজটা রয়েছে সেটা কি করছি আপডেট করছি, মডিফাই করছি, তার মধ্যে কিছু চেঞ্জেস আনছি, তখন সেটা কি অ্যাকোমোডেশন। ওকে, এন্ড এইভাবে স্কিমা আপডেশনের থ্রু কিন্তু টোটাল প্রসেসটা চলে থ্রু আউট লাইফ, রাইট? তো আই হোপ এটা বোঝা গেল যে ভারসাম্যকরণ কি, এইভাবে কিন্তু এন্টার প্রসেসটা চলে। অ্যাডাপ্টেশন মানে যেটা অ্যাসিমিলেশন এন্ড অ্যাকোমোডেশনের থ্রু হয়, মানে অভিযোজন। অ্যান্ড নেক্সট হচ্ছে অর্গানাইজেশন। যদি আমরা বলি অর্গানাইজেশন মানে আমরা যে স্কিমার মধ্যে যে বিভিন্ন ইনফরমেশন গুলো স্টোর করে রাখছি কালেকশন ওয়াইজ, মানে এগুলো কি আমরা ক্যাটাগরি ওয়াইজ অর্গানাইজড ওয়েতে স্টোর করছি, মানে এরকম তো নয় ব্রেনে গিয়ে এটা মানে ল্যাঙ্গুয়েজের পার্ট এরকম ভাবে স্টোর হয়, বাট আমরা কি জানি আমরা ক্যাটাগরিতে ডিভাইড করতে জানি, মানে কোনটা কোন ক্যাটাগরি, কোনটা ল্যাঙ্গুয়েজের, কোনটা ম্যাথামেটিক্স এর, কোনটা সাইকোলজি, রাইট? তো এই ওয়াইজ আমরা জানি, অ্যান্ড সেইগুলোকে আমরা প্রয়োজন মতো ইউটিলাইজ করতে পারি যখন যেই নলেজটা আমাদের প্রয়োজন, যে বিভিন্ন কাজের ক্ষেত্রে, বিভিন্ন মানে টাস্কে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, তখন আমরা সেই অনুযায়ী সেই নলেজটা কি করছি ফেচ করে নিচ্ছি স্কিমা থেকে, এন্ড সেটাকে ইমপ্লিমেন্ট করছি। তো এই যে স্ট্রাকচার ওয়াইজ যে বা অর্গানাইজড ওয়েতে যে সাজিয়ে রাখি আমরা ক্যাটাগরি ওয়াইজ যে জিনিসগুলো স্টোর থাকে, রাইট? তো সেটাকে কি বলা হচ্ছে অর্গানাইজেশন। এন্ড যার ফলে কি হচ্ছে পরবর্তীতে আমরা কি করছি যখন আমাদের প্রয়োজন তখন আমরা আরো কমপ্লেক্স টাস্ক পারফর্ম করার জন্য এই নলেজটা ইমপ্লিমেন্ট করতে পারছি বা ইউটিলাইজ করতে পারছি, সেটাই হচ্ছে কি অর্গানাইজেশন। তো আই হোপ ইটস ক্লিয়ার। তো এই প্রসেসটা পুরো বোঝা গেল যে চারটে ফ্যাক্টর কি কি, এন্ড সেগুলো কিভাবে মানে একটা কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিভাবে রোল প্লে করে, রাইট? তো সেগুলো আমরা বুঝলাম। এবার আমরা স্টেজেস গুলো বুঝবো। তো চলো এবার আমরা চারটে স্টেজ কি কি আছে সেগুলো দেখে নিই। তো ফার্স্ট আমি স্টেজেস গুলো লিখে নিই, দেন আমরা একটা একটা করে ডিসকাস করবো ইন ডিটেলে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক। তো ফার্স্ট স্টেজ কি সেন্সরি মোটর। সেন্সরি মোটর স্টেজ, যেটা সংবেদন সঞ্চালনমূলক স্তর বলা হয়, যেটা টাইম পিরিয়ড যদি আমরা ডিসকাস করি সেটা হচ্ছে কি বার্থ থেকে 2 ইয়ার্স পর্যন্ত টাইম পিরিয়ডটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। নেক্সট যদি বলি নেক্সট স্টেজ হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল মানে যেটাকে বলা হয় প্রাক সক্রিয়তার স্তর, প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তা স্তর। তো এটার টাইম স্প্যান যদি আমরা ডিসকাস করি, এটা 2 ইয়ার্স টু 7 ইয়ার্স পর্যন্ত এর টাইম স্প্যান, রাইট? এন্ড এটাকে আবার ফার্দার দুটো ভাগে ডিভাইড করা যায়। একটা হচ্ছে তোমার প্রিকনসেপচুয়াল যার টাইম পিরিয়ড হচ্ছে তোমার 2 থেকে 4 ইয়ার্স পর্যন্ত, এন্ড আরেকটা হচ্ছে ইনটিউটিভ। তো ইনটিউটিভ এর টাইম স্প্যান হচ্ছে 4 to 7 ইয়ার্স, রাইট? সো দুটো প্রিকনসেপচুয়াল এন্ড ইনটিউটিভ, তো এই দুটো পার্টে ডিভাইড করা যায়। এন্ড নেক্সট স্টেজ থার্ড স্টেজ যদি আমরা বলি, থার্ড স্টেজ হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল স্টেজ যেটাকে বলা হয় কি মূর্ত সক্রিয়তা স্তর, এন্ড এটার টাইম স্প্যান হচ্ছে 7 to 11 ইয়ার্স। এন্ড ফোর্থ স্টেজ লাস্ট স্টেজ হচ্ছে কি ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটাকে বলা হয় যৌক্তিক সক্রিয়তা স্তর, এন্ড এটার টাইম স্প্যান হচ্ছে 11 ইয়ার্স or 12 ইয়ার্স এন্ড অ্যাবভ। ঠিক আছে, এখান থেকে পরবর্তী। তো এই হচ্ছে চারটে স্টেজ। সেন্সরি মোটর আরেকবার আমি রিপিট করছি, সেন্সরি মোটর মানে যেটাকে বাংলায় বলা হয় সংবেদন সঞ্চালনমূলক স্তর, যেটা টাইম পিরিয়ড হচ্ছে মানে জন্ম থেকে 2 বছর পর্যন্ত। এন্ড এটাকে যদি আমরা স্টেজে দেখি তো এটা কোন স্টেজের মধ্যে পড়ছে? ইনফ্যান্সি স্টেজের মধ্যে, রাইট? আমরা ডেভেলপমেন্টের ডিফারেন্ট স্টেজেস ডিসকাস করেছিলাম, ইনফ্যান্সির মধ্যে পড়ছে। নেক্সট যদি আমরা প্রি অপারেশনাল কথা বলি, যেটাকে বলা হয় প্রাক সক্রিয়তা স্তর, যেটা টাইম স্প্যান হচ্ছে 2 থেকে 7 বছর পর্যন্ত, তো সেটা কোন স্টেজের মধ্যে পড়ছে? আর্লি চাইল্ডহুড এর মধ্যে পড়ছে, রাইট? তো আমরা যদি এইভাবে রিলেট করে দেখি না, তো জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। নেক্সট কংক্রিট অপারেশনাল স্টেজ মানে যেটাকে বলা হয় মূর্ত সক্রিয়তা স্তর, এটা হচ্ছে 7 to 11 ইয়ার্স। তো যেটা কোন ইয়ার মধ্যে মানে কোন স্টেজের মধ্যে আসছে ডেভেলপমেন্টাল ওয়াইজ দেখলে, তো এটা লেটার চাইল্ডহুড এর মধ্যে আসছে, রাইট? নেক্সট আমরা যদি বলি ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তা স্তর, তো 11 ইয়ার্স আর 12 ইয়ার্স থেকে অ্যাবভ, তো এটা কিসের মধ্যে চলে আসছে? অ্যাডোলেসেন্সের মধ্যে চলে আসছে, রাইট? তো এই হলো চারটে স্টেজ যার থ্রু কি হয় কগনিটিভ ডেভেলপমেন্ট হয় বলে পিয়াজে ডিসক্রাইব করেছেন। তো এবার আমরা প্রত্যেকটা স্টেজের কি ক্যারেক্টারিস্টিক সেগুলো ডিটেলে দেখে নিই।
তো ফার্স্ট হলো কি সেন্সরি মোটর স্টেজ, যেটা আমরা এইমাত্র ডিসকাস করলাম, যেটাকে বলা হয় সংবেদন সঞ্চালনমূলক স্তর। তো এর টাইম স্প্যান কত? আফটার বার্থ মানে জন্ম থেকে কত 2 ইয়ার্স পর্যন্ত টাইম স্প্যান, রাইট? সেটা হচ্ছে সেন্সরি মোটরের আন্ডারে আসছে। তো এই স্টেজের আমরা যদি ক্যারেক্টারিস্টিক ডিসকাস করি, তো আমরা দেখলাম কি এই স্টেজ কি কোন স্টেজের আন্ডারে, মানে কোন স্টেজ, এই স্টেজ মানে হচ্ছে ইনফ্যান্সি স্টেজ, মানে শৈশব অবস্থা, রাইট? ইনফ্যান্সি স্টেজ। তো আমরা যদি বলি, তো এই স্টেজে নাম থেকে বোঝা যাচ্ছে, দেখো সেন্সরি মোটর মানে কি সেন্সেস এর থ্রু মোটর অ্যাক্টিভিটি করে। মানে কি এই সময় সে কি করে সেন্সেস এর মাধ্যমে শেখে। আমাদের 5টা সেন্সেস এর কথা আমরা জানি, রাইট? যে সেন্স অর্গান রয়েছে 5টা আমাদের, যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মানে হচ্ছে আমাদের আই রয়েছে কিসের জন্য? দেখার জন্য। আমাদের ইয়ার রয়েছে লিসনিং এর জন্য, নোজ রয়েছে স্মেলিং এর জন্য, রাইট? এন্ড আমাদের টাং রয়েছে টেস্টিং এর জন্য, এন্ড আমাদের স্কিন রয়েছে ফর টাচ অর ফিল, রাইট? তো এই হচ্ছে আমাদের 5টা সেন্স অর্গান আর 5টা সেন্সেস। তো তারা কি করে এই সেন্স অর্গানস এর থ্রু কি করে শেখে। তো যদি কখনো কোয়েশ্চেন আসে যে কোন সময় কগনিটিভ ডেভেলপমেন্টের কোন স্টেজে যে একটা শিশু সেন্সেস এর থ্রু বোঝে, তখন আমাদের আনসার কিন্তু হবে সেন্সরি মোটর। সেন্সের সাহায্যে এখানে বোঝে, কারণ তার তখনও থট ডেভেলপ করেনি, কগনিশন সেই লেভেলে কিন্তু যায়নি। তো আমরা যদি একটা এক্সাম্পল নিই, মানে একটা এক্সাম্পল না, মানে রিয়েল লাইফে আমরা যদি একটু রিলেট করি, তো আমরা যখন একটা বাচ্চাকে দেখবো কিছু দিলাম তার হাতে, সঙ্গে সঙ্গে কি করে নেয়? ধরে নেয় না, মানে শক্ত করে ধরে নেয় মুঠো করে, ওরা সঙ্গে সঙ্গে কি করে? মুখে দিয়ে দেয়। তো এগুলো কি করছে অ্যাকচুয়ালি? সে যে ধরছে শক্ত করে, তো কি করছে? সে ফিল করছে জিনিসটা, টাচ করে সেটাকে সেই সম্বন্ধে জানার চেষ্টা করছে, রাইট? দেন সে মুখে দিয়ে দিচ্ছে, মুখে দিয়ে দিচ্ছে মানে কি? সে এটাকে টেস্ট করছে। তো টেস্ট কি আমাদের আলাদা সেন্স। তার মানে আমরা বুঝতে পারছি কি মানে এই স্টেজটা পুরোটাই কিন্তু এইভাবেই চলে, যে সে বিভিন্ন রকম টাচ ফিল দেন বিভিন্ন সেন্সেস এর মাধ্যমে কি করে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করে, সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করে, রাইট? তো আমরা বলতে পারি এই স্টেজটা হলো সেন্স বেসড লার্নিং স্টেজ। সেন্স বেসড লার্নিং, সেন্সেস এর থ্রু সে শেখে, রাইট? এন্ড এই যে ধরছে, আমরা তার হাতে কিছু দিলাম, সে ধরছে, এই মুখে দিচ্ছে, রাইট? দেন সে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কোনোটা কোনোটা কাছে টেনে নিচ্ছে। তো এই জিনিসগুলো, তো এই জিনিসগুলো কি রিফ্লেক্স অ্যাকশন। বা আমরা ধরো দেখবে কোনো মানে ছোট বাচ্চাকে যদি আমরা হঠাৎ করে গিয়ে তাকে টাচ করি, সে চমকে ওঠে, রাইট? তো এগুলো কি রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্তক্রিয়া। এটাও কিন্তু এই মানে স্টেজেরই বৈশিষ্ট্য আমরা বলতে পারি, রিফ্লেক্স অ্যাকশন। নেক্সট আমরা যদি বলি, এই স্টেজে আরেকটা কি দেখা যায়? ইমিটেশন। মানে সে ইমিটেট করে, মানে ধরো সে একটা কিছু দেখলো, মানে পরে গিয়ে সে সেটাকে কি করে? অনুকরণ করে বা নকল করে, পরে তার মতো সে বিহেভ করে বা তার মতো আচরণ করে বা সেটাকে নকল করে। মানে সেটাকে বলা হয় ডেফার্ড ইমিটেশন বা ডিলেড ইমিটেশন, রাইট? সো বিলম্বিত অনুকরণ। তো সেটা কিন্তু এই স্টেজে মানে সে করতে পারে ধীরে ধীরে, রাইট? নেক্সট আমরা যদি বলি আরেকটা, এই স্টেজের লাস্টের দিকে গিয়ে আরেকটা বৈশিষ্ট্য তার মধ্যে দেখা যায়, যে ফার্স্টের দিকে কি হয়, তার মধ্যে অবজেক্ট পার্মানেন্স থাকে না। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যদি বলি এই স্টেজের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে ভাইটাল, মানে যেখান থেকে কোয়েশ্চেন আসে প্রায়, রাইট? কোয়েশ্চেন আসে এখান থেকে। তো অবজেক্ট পার্মানেন্স, এটা আমাদের মনে রাখতে হবে। বস্তু স্থায়িত্ব কোন স্টেজে দেখা যায়? সেটা হচ্ছে সেন্সরি মোটর। মানে কি বিষয়টা? এটা যদি আমরা ফার্স্টের দিকে বলি, এই স্টেজের ফার্স্টের দিকে কিন্তু অবজেক্ট পার্মানেন্স থাকে না, মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড এই জিনিসটা কাজ করে তখন। আউট অফ সাইট আউট অফ মাইন্ড মানে কি? আমরা বুঝবো এটা। ধরো একটা কোনো ছোট শিশুকে তুমি একটা কিছু তার সামনে দিলে, দিয়ে সেটাকে সরিয়ে নিলে, রাইট? মানে মানে আমরা করি না যে বাচ্চাদের সামনে এটা দিলাম, দিয়ে যা, এরকম ভাবে সরিয়ে দিলাম, তখন কি করে? আবার সেটাকে তার সামনে নিয়ে এলাম। বা আরেকটা এক্সাম্পল আমরা নিতে পারি, ধরো যে আমরা কি করি? তাকে ধাপ্পা দিই, রাইট? আবার কি করি? আমরা লুকিয়ে পড়ি। আবার যখন তার সামনে ধাপ্পা দিই, তখন সে কি হেসে ওঠে, রাইট? তো কি কেন সেটা কেন হয়? কারণ তখন কিন্তু সে আমাদেরকে অ্যাজ আ অবজেক্ট দেখছে, রাইট? তো তার কিন্তু তখন জড় পদার্থ মানে সজীব নির্জীব এই জিনিসগুলো, পার্সন, এই জিনিসগুলো সম্বন্ধে তার কোনো কিন্তু আইডিয়া আসে না। সে আমাদের অ্যাজ আ অবজেক্ট দেখছে। তো আমরা যখনই তাকে ধাপ্পা দিচ্ছি, মানে তার সামনে আসছি, তার মানে কি ভাবছে? সে অবজেক্টটা প্রেজেন্ট হয়ে গেছে, তখন সে হেসে উঠছে, রাইট? আর যখন আমরা লুকিয়ে পড়ছি, তার মানে কি বলছে? সে ভাবছে অবজেক্ট আর নেই, মানে সে দেখতে পাচ্ছে না। আউট অফ সাইট মানে
তার মাইন্ডের থেকেও সেটা আউট হয়ে যাচ্ছে, মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে সে দেখতে পাচ্ছে না, মানে সে ভাবছে সেই জিনিসটার আর কোনো অস্তিত্ব নেই, রাইট? তো তখন সে নর্মাল হয়ে যাচ্ছে, আবার সামনে এলে সে হাসছে, রাইট? তো এই জিনিসটা, এটা কি হয়, প্রথম দিকে থাকে, দেখবে প্রথম দিকে ছোট, একদম ছোট শিশুদের ওর এরকম হয়। বাট লাস্টের দিকে গিয়ে কি হয়, যখন দেখবে একটা খেলনা তার সামনে আমরা দিচ্ছি, সেটাকে সরিয়ে নিলাম তার সামনে থেকে, তখন কিন্তু সে কাঁদে, রাইট? তখন কিন্তু আর সে নর্মাল মোডেও থাকে না, তখন কিন্তু সে কাঁদে। তার মানে কি, তার অবজেক্ট পারমানেন্স চলে এসেছে, বস্তুর স্থায়িত্ব চলে এসেছে। তার মানে সেই আউট অফ সাইট আউট অফ মাইন্ড এই বিষয়টা কিন্তু এখন আর কাজ করছে না। মানে সে বুঝে গেছে যে আমার চোখের সামনে নেই মানে সেই বস্তুটার অস্তিত্ব নেই, এরকম নয়, বস্তুটা আছে কিন্তু সেটাকে সরিয়ে নেওয়া হয়েছে। তো সে কাঁদে কারণ সে সেই জিনিসটাকে ফেরত চায়। মানে কি বুঝতে হবে, তার অবজেক্ট পারমানেন্স চলে এসছে। মানে এই স্টেজে লাস্টের দিকে গিয়ে কিন্তু মানে একটা শিশুর মধ্যে অবজেক্ট পারমানেন্স বা বস্তু স্থায়িত্ব এই কনসেপ্টটা চলে আসে। তখন কিন্তু আউট অফ সাইট আউট অফ মাইন্ড আর কাজ করে না, রাইট? সেই জন্যই কিন্তু সে কাঁদে। তো আই হোপ ইটস ক্লিয়ার। তো এইগুলো হচ্ছে কি এই স্টেজের ক্যারেক্টারিস্টিক্স, অ্যান্ড এই সময় আমাদের বিভিন্ন টাইপের অবজেক্ট তাদেরকে দিতে হবে, বিভিন্ন কালারের বলো, বিভিন্ন সাইজ শেপ, বিভিন্ন টাইপের বলো, তাদেরকে দিতে হবে যাতে তারা সেগুলোকে টাচ ফিল করে, মানে সেন্সেস এর মাধ্যমে সেগুলোকে তারা সেই জিনিস সম্পর্কে লার্ন করতে পারে, রাইট? যাতে তাদের এই স্টেজে যে কগনিটিভ ডেভেলপমেন্টে সেটা প্রপার হয়, সেন্স বেসড লার্নিংটা প্রপার হয়, রাইট? সো এটা হলো সেন্সরি মোটর স্টেজ। এবার আমরা নেক্সট স্টেজে চলে যাই। তো নেক্সট হলো কি প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তা স্তর। ওকে, সো এটা আমরা ডিসকাস করলাম। এটা টাইম স্প্যান কত, 2 to 7 ইয়ার্স, রাইট? তো এই স্টেজে যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স বলি, তো এটা কোন স্টেজের মধ্যে আসছে বলো? আর্লি চাইল্ডহুড এর মধ্যে আসছে, রাইট? আমরা ডেভেলপমেন্টাল স্টেজে ডিসকাস করেছিলাম, তো এটা আসছে আর্লি চাইল্ডহুড এর মধ্যে। তো এখানে যদি আমরা বলি, আমরা অলরেডি ডেভেলপমেন্টের স্টেজে ডিসকাস করেছি, এটা কি এই স্টেজটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য ক্রুশিয়াল, আমরা ডিসকাস করেছিলাম। তো এটা হচ্ছে ক্রুশিয়াল ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষার বিকাশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্তর, রাইট? কারণ এখানে কি হচ্ছে, সে মানে গ্যাংয়ে মেশার আগের যে স্টেজটা, রাইট? প্রি গ্যাং এর যেটাকে আমরা বলেছিলাম যে সে প্রথম মানে ইন্টারঅ্যাক্ট করছে, তো হিউজ লেভেলে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয় এই সময়। অ্যান্ড পিয়াজে বলেছেন যে থট প্রসিডস ল্যাঙ্গুয়েজ, মানে তিনি মনে করেন যে আগে চিন্তন আসবে শিশুর মধ্যে, তারপর তার ভাষার বিকাশ হবে, তারপর সে সেটা ভাষার মাধ্যমে ব্যক্ত করবে। তো থট প্রসেস ল্যাঙ্গুয়েজ, এটা তিনি মনে করেন, রাইট? নেক্সট আমরা যদি বলি এই স্টেজে আর কি ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, ইগোসেন্ট্রিজম, রাইট? সে কি হয়, একটা শিশু ইগোসেন্ট্রিক হয়, আত্মকেন্দ্রিকতা, মানে সে মনে করে হোল ওয়ার্ল্ড, মানে সমস্ত কিছু, ওয়ার্ল্ডের সমস্ত কিছু যেন তাকে ঘিরেই চলছে, মানে সে সেন্টারে রয়েছে অ্যান্ড তাকে ঘিরে সমস্ত কিছু হচ্ছে, সে যেইভাবে ভাবছে সবাই আদার্সরাও সেইভাবে ভাবছে, রাইট? সো মানে বেসিক্যালি কি, সে এই লেভেলে বা এই স্টেজে দাঁড়িয়ে সে আদার্সদের পার্সপেক্টিভকে বোঝে না, অন্যদের পার্সপেক্টিভকে কি করে না, সে বুঝতে পারে না, সে সমস্ত কিছু নিজের সাথে রিলেট করেই দেখে, সেভাবে আমি যেমন ভাবছি সেইভাবেই আদার্সরা ভাবছে, আমি যেমন ফিল করছি সে আদার্সরাও সেইভাবে ফিল করছে। তো মেনলি সে অন্যদের পার্সপেক্টিভ এই স্টেজে দাঁড়িয়ে বুঝতে পারে না, এবং সেই জন্য সে কি হয়, ইগোসেন্ট্রিক হয়। তো আমরা যদি বলি নেক্সট ক্যারেক্টারিস্টিক্স কি এই স্টেজে, তো এই সময় ট্রান্সডাক্টিভ রিজনিং দেখা যায়। ট্রান্সডাক্টিভ রিজনিং সেটা কি, সেটা হলো অবযুক্তিপূর্ণ বিচার। মানে কি, সে একটা ইললজিক্যাল থিঙ্কিং এই সময় তার মধ্যে চলে, রাইট? মানে ধরো আমরা বলি একটা এক্সাম্পল, যখন পিয়াজে এক্সপেরিমেন্ট করছিলেন, তো তিনি শিশুদের এই এজের যে শিশু, এই এজ গ্রুপের শিশুদের জিজ্ঞাসা করেছিলেন যে সূর্য কেন পড়ে যায় না, তো তারা বলেছিল যে কারণ সে উত্তপ্ত, কোনো লজিকই নেই, রাইট? তো আবার তিনি জিজ্ঞাসা করেছিলেন সূর্য কেন থেমে আছে, তারা বলেছিল কারণ সে হলুদ। মানে তারা নিজেদের মতো করে লজিক্যাল কিছু একটা রিজন দিয়ে দেয়, কিন্তু সেটার কোনো কিন্তু যুক্তিপূর্ণ নয়, রাইট? তো অবযুক্তিপূর্ণ রিজনিং এই সময় দেখা যায়। নেক্সট যদি আমরা বলি, এই সময় কি দেখা যায়, ইরিভার্সিবল থিঙ্কিং দেখা যায়, মানে তারা শুধুমাত্র একটা অ্যাসপেক্টই দেখতে পারে জিনিসের, বিপরীতমুখিতা বা তাদের চিন্তনে যে বিপরীতমুখী ভাবনা সেটা কিন্তু এই সময় দেখা যায় না বা এই স্টেটটা দাঁড়িয়ে আসে না। তো আমরা বলতে পারি ইরিভার্সিবল থিঙ্কিং কিন্তু এই সময় দেখা যায়, ইরিভার্সিবল থিঙ্কিং। মানে ধরো আমরা এক্সাম্পল নিতে পারি যে 2 + 2 4 হয়, কিন্তু 4 থেকে 2 মাইনাস করলে আবার যে 2 হবে সেটা কিন্তু তারা বোঝে না,
সেম ভাবে ধরো যে ওয়াটারকে মানে ফ্রিজিং করলে আইস হয়, মানে জল জমে বরফ হচ্ছে, কিন্তু তারা এটা ভাবতে পারে না আবার বরফ থেকে জলে কনভার্সন বা ভাইস ভার্সা। মানে এই যে একদিকটা শুধুমাত্র তারা ভাবতে পারে, মানে শুধুমাত্র একমুখী ভাবনাটা তাদের দেখা যায়, যে বিপরীতমুখী যে ভাবনাটা সেই জিনিসটা কিন্তু তারা এই সময় ভাবতে পারে না, এই লেভেলে গিয়ে সেই ডেভেলপমেন্টটা তাদের আসে না, রাইট। নেক্সট আমরা যদি বলি আর কি দেখা যায়, এই সময় অ্যানিমিজম দেখা যায়। অ্যানিমিজম মানে হচ্ছে সর্বপ্রাণবাদ। তো এই স্টেটে দাঁড়িয়ে একটা শিশু সমস্ত কিছুকেই সজীব বলে মনে করে, রাইট। তো তার জন্য দেখবে যখন একটা শিশু ধরো পড়ে গেল, ব্যথা লাগলো, রাইট, তার বা কিছুতে তার লাগলো, তখন কি করে বড়রা, যে আচ্ছা ঠিক আছে, এই এই জায়গাটা তুমি পড়ে গেছো, রাইট, এই তোমার ব্যথা দিয়েছে, তো চলো একে আমরা মারি, রাইট। তো এইভাবে ওকে বকে দিই, একে মেরে দিই, রাইট। তো তখন কি হয়, সে আজ দেখবে, তারপরে কি হয়, সে চুপ করে যায়, রাইট। তো কারণ সে ভাবে যে আমার যেমন লেগেছে, তাকে যখন বড়রা বকলো বা মারলো তারও লেগেছে, রাইট। তো একটা কাইন্ড অফ রিভেঞ্জ, রাইট, সে একটা স্যাটিসফ্যাকশন আসে যে ঠিক আছে চলো, ওর জন্য আমার লেগেছে, তো ওকে বকে দিয়েছে বা ওকে মেরেছে, মানে ওরও লেগেছে, চলো এখন আমরা সেম স্টেটে রয়েছি। তো সেই জন্য সে কি হয়, চুপ করে যায়, কারণ সে ভাবে যে সমস্ত কিছুরই প্রাণ আছে। তো এটাই হলো সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজমের কনসেপ্ট। নেক্সট যদি বলি, এই স্টেজের লাস্টের দিকে মানে ফার্স্টের দিকে কি হয়, তার আর্টিফিশিয়াল থিঙ্কিং থাকে এই সময়, মানে কৃত্রিমতা, সে ভাবে সমস্ত কিছুই কি মানুষের সৃষ্টি। তো এই স্টেজে দাঁড়িয়ে এই স্টেজে শিশুদের পিয়াজে যখন জিজ্ঞাসা করেছিলেন যে চাঁদ কোথা থেকে আসে, তখন তারা বলেছিল যে মেঘ থেকে। মেঘ কোথা থেকে আসে, উঁচু বাড়ি থেকে, উঁচু বাড়ির পেছন থেকে, এরকম একটা আনসার ছিল তাদের। মানে তাদের একটা কৃত্রিমতা ভাব এখানে রয়েছে, মানে কৃত্রিম ভাবনা বা সমস্ত কিছু মানুষের সৃষ্টি, এই রকম তাদের একটা মাইন্ডসেট এই সময় থাকে ফার্স্টের দিকে। তারপরে আস্তে আস্তে কি হয়, তাদের মধ্যে রিয়েলিজম আসে, মানে বাস্তববাদ। মানে এই স্টেজের শেষের দিকে গিয়ে তারা মানে বহির্জগৎ অন্তর্জগৎ, মানে ইগোসেন্ট্রিজম থেকে বেরিয়ে, মানে বহির্জগৎ অন্তর্জগৎ সম্বন্ধে ধীরে ধীরে তাদের মধ্যে কি আসতে থাকে, যে ভাবনা বা থিঙ্কিং ডেভেলপ করতে থাকে ধীরে ধীরে, রাইট। তো এটাই হলো কি এই স্টেজের যে ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি। তো আই হোপ ইটস ক্লিয়ার। তো অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আমরা ডিসকাস করলাম এই স্টেজে, রাইট। তো চলো এবার নেক্সট স্টেজে চলে যাই। তো এবার আমরা ডিসকাস করব কংক্রিট অপারেশনাল স্টেজ, মানে মূর্ত সক্রিয়তা স্তর, যেটার টাইম স্প্যান যদি আমরা বলি সেটা হচ্ছে 7 to 11 ইয়ার্স। মানে যদি এটা আমরা স্টেজ ওয়াইজ ভাবি, তো এটা কোন স্টেজের মধ্যে আছে, লেটার চাইল্ডহুড এর মধ্যে আছে, আমরা ডিসকাস করেছিলাম যখন ডেভেলপমেন্টের স্টেজেস, রাইট। লেটার চাইল্ডহুড বা উত্তর বাল্যকালীন অবস্থার মধ্যে আসছে। তো এই স্টেজে যদি আমরা ক্যারেক্টারিস্টিক ডিসকাস করি, তো এই সময় কি হয়, তাদের মধ্যে লজিক বিল্ড করা স্টার্ট হয়, মানে এই সময় থেকে তাদের মধ্যে লজিক্যাল থিঙ্কিং আসে। লজিক্যাল থিঙ্কিং কিসের সম্বন্ধে, নামই বোঝা যাচ্ছে, দেখো কংক্রিট অপারেশনাল, মানে কংক্রিট বস্তুকে কেন্দ্র করে, মানে মূর্ত বস্তুকে কেন্দ্র করে তারা ডিফারেন্ট অপারেশন করতে পারে। তারপরে কি লজিক্যাল থিঙ্কিং তাদের কিসের সম্বন্ধে আসে, অ্যাবাউট কংক্রিট অবজেক্টস, মানে মূর্ত বস্তু সম্পর্কে তাদের মধ্যে কি আসে, লজিক ডেভেলপ করা স্টার্ট করে বা লজিক্যাল থিঙ্কিং আসে। নেক্সট যদি আমরা বলি আর কি দেখা যায় স্টেজে দাঁড়িয়ে, এই স্টেজে দাঁড়িয়ে আমরা তাদের মধ্যে যে প্রিভিয়াস স্টেজের যে ড্রব্যাকটা ছিল বা লিমিটেশন ছিল, যেটা যে তাদের মধ্যে রিভার্সিবিলিটি ছিল না, রাইট। তো ইরিভার্সিবল থিঙ্কিং ছিল। তো এই সময় কিন্তু তাদের মধ্যে রিভার্সিবিলিটি চলে আসে, রিভার্সিবল থিঙ্কিং কিন্তু এই সময় ডেভেলপ করে যায়। আমরা বলতে পারি রিভার্সিবল থিঙ্কিং বা বিপরীতমুখী চিন্তন তারা করতে পারে, মানে যে ওয়াটার থেকে যদি আইস হয়, আবার আইস থেকে যে ওয়াটার হতে পারে, তো এই ধরনের ভাইস ভার্সা, মানে থিঙ্কিং, বিপরীতমুখী থিঙ্কিং তারা এই সময় করতে পারে। নেক্সট আমরা যদি বলি, এই সময় তাদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ট্রানজিটিভিটি। ট্রানজিটিভিটি কি, ট্রানজিটিভিটিটা, ট্রানজিটিভিটি হচ্ছে কি, তারা বিভিন্ন বস্তুর মধ্যে রিলেশন ফাইন্ড আউট করতে পারে, মানে কংক্রিট ম্যাটেরিয়াল অবভিয়াসলি, মানে কোনো মূর্ত জিনিসের মধ্যে তারা রিলেশন ফাইন্ড আউট করতে পারে। ধরো তাদের একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, ধরো একটা ইরেজার দেওয়া হলো, একটা ছোট পেন্সিল দেওয়া হলো, ঠিক আছে, দিয়ে ধরো একটা পেন দেওয়া হলো, তো এবং তাদেরকে বলা হলো কি এগুলোর মধ্যে রিলেশন ফাইন্ড আউট করতে, তো তারা ইজিলি এগুলো দেখে
মানে তারা আইডেন্টিফাই করতে পারবে এদের মধ্যে রিলেশন কি, কোনটা ছোট কোনটা বড়, লাইক দ্যাট, রাইট? সো এই জিনিসটা ধরো আরেকটা যদি বলা হয় যে তাদের মধ্যে তাদেরকে তিনটা অবজেক্ট দেওয়া হলো, ধরো এ বি সি, রাইট? বলা হলো এ বি এর থেকে বড়, রাইট, এন্ড বি সি এর থেকে বড়, তাহলে তারা এখান থেকে ফাইন্ড আউট করে দেবে ইজিলি যে তাহলে এ সি এর থেকে বড়। এই জিনিসটা তো বিভিন্ন বস্তুর মধ্যে কি করতে পারে, তারা রিলেশন ফাইন্ড আউট করতে পারে। ওকে, নেক্সট হলো কি, আমরা যদি বলি এছাড়া তাদের মধ্যে কনজারভেশন চলে আসে, রাইট? কনজারভেশন বা সংরক্ষণ যেটাকে বলা হয়, কনজারভেশন, কনজারভেশন বা সংরক্ষণ চলে আসে। মানে কি, মানে এই সময় তারা এটা বুঝতে পারে যে কোনো বস্তুর সাইজ অ্যান্ড শেপ চেঞ্জ হলেই তাদের মানে ভলিউম বা আয়তন বলো, তা এরিয়া বলো বা কোয়ান্টিটি বলো, এগুলোর মধ্যে চেঞ্জেস আসে না। তো এটার জন্য তিনি যে এক্সপেরিমেন্টটা করেছিলেন সেটা আমরা একটু ডিসকাস করি। তো তিনি ফার্স্টে দুটো সমান মানে মাপের দুটো জার নিয়েছিলেন এন্ড তাতে সেম লেভেল অফ ওয়াটার নিয়েছিলেন। ধরো দুটোতেই ধরো 100 লিটার, সরি 1 লিটার করে দুটোতেই ওয়াটার রয়েছে। এন্ড তিনি কি করেছেন, থার্ড আরেকটা পাত্র নিয়েছিলেন যেটা কি ছিল এদের থেকে সরু ছিল, রাইট? এন্ড একটা পাত্রের জল কি করলেন এর মধ্যে ঢাললেন, তো অবভিয়াসলি সরু বলে কি এর হাইটটা বেশি হবে এদের তুলনামূলক, রাইট? সো তারপরে তিনি জিজ্ঞাসা করেছিলেন তাহলে কোন পাত্রের জল মানে জল বেশি রয়েছে। তো তারা আনসার করেছিল যে এই পাত্রটাতেও সেম জল রয়েছে। কেন? তারা যুক্তি কি দিয়েছিল এর পরিপ্রেক্ষিতে? তারা বলেছিল এই পাত্র থেকে এটাতে ঢালা হয়েছে, রাইট? তার মানে কি কোনো জল তো ফেলে দেওয়া হয়নি, কোনটা রেখেও দেওয়া হয়নি, তার মানে কি সেম কোয়ান্টিটি রয়েছে। তো সমতার সূত্র তারা অ্যাপ্লাই করেছিল, তার মানে কি এখান থেকে পুরোটাই এখানে ঢালা হয়েছে, তো সেম কোয়ান্টিটি রয়েছে। নেক্সট তারা আরেকটা যুক্তি দেখেছিল, যদি আমরা রিভার্স করি, কারণ রিভার্সিবিলিটি তাদের মধ্যে চলে এসছে, তো আমরা যদি রিভার্স আবার এখান থেকে এখানে ঢালি তাহলে আমরা দেখতে পাবো সেম অ্যামাউন্টই রয়েছে, তাহলে এটা কি বিপরীতমুখিতার সূত্র। তারা আরেকটা কি বলেছিল যেহেতু ওই পাত্রটা সরু সেই জন্য এখানে কি হাইটটা বেশি, যেটাকে বলা হচ্ছে পূরণের সূত্র। তো এই তিনটে লজিক তারা দিয়েছিল এবং তার মাধ্যমে বলেছিল যে এখানে সেম অ্যামাউন্ট অফ জলই রয়েছে। তার মানে কি এটাই হচ্ছে কি সংরক্ষণের কনসেপ্ট। তারা বুঝে গেছে যে শুধুমাত্র যে সাইজ এন্ড শেপ চেঞ্জ হলে কিন্তু কোয়ান্টিটি চেঞ্জেস হয় না, ভলিউম এরিয়া এগুলো চেঞ্জেস হয় না। এছাড়াও যদি আমরা ডিসকাস করি এই সময় আর কি ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, এই সময় ক্লাসিফিকেশন, মানে ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ তারা করতে পারে। মানে তাদেরকে ধরো 50টা গ্রিন কালারের বল দিয়ে দেওয়া হলো আর 10টা তাদেরকে হোয়াইট কালারের বল দেওয়া হলো এবং তাদেরকে বলা হলো কোন বল বেশি আছে, তো তারা ইজিলি বলে দেবে যে গ্রিন কালারের বল বেশি আছে, কারণ তারা ক্লাসিফাই করতে শিখে গেছে। কালারের বেসিসে হোক, সাইজ শেপ, যে কোনো কিছুর বেসিসে তারা ক্লাসিফাই করতে পারবে। তো তারা ইজিলি বলে দেবে যে গ্রিন কালারের বলটা বেশি আছে, তো রঙের বেসিসে তারা এখানে কি করবে, ক্লাসিফাই করে নেবে। নেক্সট আর কি সিরিয়েশন দেখা যায়। সিরিয়েশন মানে হলো তোমার ক্রমপর্যায়ে সাজানো, মানে ছোট থেকে বড়। ধরো তাদের তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট শেপের তিনটে পেন বা কিছু দেওয়া হলো, তো তারা ইজিলি সেটাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সেই আকারে সাজিয়ে ফেলতে পারবে, রাইট? মানে ক্রমপর্যায়ে তারা সাজাতে পারবে যে কোনো কিছু। তাদের কংক্রিট অবজেক্টের বেসিসে যাই দেওয়া হবে তারা কিন্তু এই সময় করতে পারবে। সমস্তটা কিন্তু মূর্ত বস্তুকে কেন্দ্র করে, কোনো বিমূর্ত বস্তুকে কেন্দ্র করে কিন্তু তখনও তাদের মধ্যে চিন্তন ডেভেলপ করবে না, মানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং কিন্তু তাদের মধ্যে তখন আসেনি। সমস্ত কিছু কিন্তু কংক্রিট অবজেক্টকে কেন্দ্র করে হচ্ছে। নেক্সট তাদের মধ্যে আর কি আসে, নাম্বার কনসেপ্ট চলে আসে। মানে তারা সংখ্যার ধারণা তাদের মধ্যে চলে আসে। সংখ্যা দিয়ে যদি ধরো বলা হয় একটি আপেল, 5টা পেন, রাইট, 5টি পাখি, 5জন মানুষ, মানে কি সংখ্যার সাথে যদি তাদের কংক্রিট মানে অবজেক্টে ইনক্লুড করা হয়, অ্যাড করে দেওয়া হয়, তাহলে ইজিলি তারা কিন্তু সেটা বুঝতে পারে। তো নাম্বার কনসেপ্টও তাদের মধ্যে চলে আসে। তো এই হলো এই মানে কংক্রিট অপারেশনাল স্টেজের ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি। অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আমরা ডিসকাস করলাম, তো খুবই ভাইটাল, রাইট? তো প্রত্যেকটা কিন্তু আমাদের মনে রাখতে হবে স্টেজ ওয়াইজ। আমরা যদি একটুখানি মানে জিনিসগুলো ভাবি, রিলেট করি, তাহলে কিন্তু এগুলো ইজি, এমন কিছু নয়, রাইট? সো এটা হলো কি কংক্রিট অপারেশনাল বা মূর্ত সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। তো এবার আমরা চলে যাব ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তা স্তরের কি কি ক্যারেক্টারিস্টিক সেটা দেখে নেব। তো চলো এবার আমরা ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তরটা ডিসকাস করে নিই। তো এখানে যদি আমরা এজ গ্রুপ ডিসকাস করি, তো এজ গ্রুপ হলো 11 ইয়ার্স অর 12 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ, রাইট? সো এখানে যদি আমরা বলি এই এজ গ্রুপ মানে কোন স্টেজে চলে আসছে বলো, ডেভেলপমেন্টাল স্টেজ অলরেডি আমরা ডিসকাস করেছি, রাইট? সো এটা মানে হচ্ছে অ্যাডোলেসেন্স চলে আসছে, রাইট? অ্যাডোলেসেন্স মানে কিশোর অবস্থা যেটা।
অ্যান্ড এই সময় যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স ডিসকাস করি তো মেইন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং চলে আসে, মানে যেটা আগের স্টেজে কংক্রিট অপারেশনাল স্টেজে যেটা লিমিটেশনস ছিল, মানে তারা শুধুমাত্র মূর্ত জিনিসকে কেন্দ্র করেই চিন্তন করতে পারতো, রাইট? বাট এই সময় কি আসে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা বিমূর্ত চিন্তন তাদের মধ্যে চলে আসে। মানে যদি তাদের সামনে সেই বস্তুটা অবজেক্টটা উপস্থিত নাও থাকে, মানে কংক্রিট মেটেরিয়ালস নাও হয়, তাহলেও তারা কি করতে পারে, ওই অবজেক্টের সম্পর্কে মানে চিন্তন করতে পারে, রাইট? তো বিমূর্ত চিন্তন ওখানে চলে আসে। এছাড়াও ডিফারেন্ট কাইন্ডস অফ থিঙ্কিং আমরা দেখতে পারি, যেমন হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং, মানে যেটা অপসারী চিন্তন, মানে একটা পয়েন্ট থেকে ডিফারেন্ট ওয়েতে ভাবা, রাইট? ডাইভার্জেন্ট থিঙ্কিং। দেন এছাড়াও হচ্ছে কি আর কি হতে পারে, কনভার্জেন্ট থিঙ্কিং। কনভার্জেন্ট থিঙ্কিং মানে অভিসারী চিন্তন, মানে বিভিন্ন ডিরেকশন থেকে একটা পার্টিকুলার ডিরেকশনের দিকে যাওয়া, মানে যেটা অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন আনসার সলভের ক্ষেত্রে দেখা যায়, অ্যান্ড এটা ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেম সলভের ক্ষেত্রে আমরা দেখতে পারি, রাইট? সো এই ধরনের চিন্তন, বা তারপরে ক্রিয়েটিভ থিঙ্কিং আমরা বলতে পারি, ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ থিঙ্কিং। তো ডিফারেন্ট কাইন্ডস অফ থিঙ্কিং এই সময় একটা মানে কিশোরের মধ্যে বা কিশোরীর মধ্যে চলে আসে, রাইট? নেক্সট আমরা যদি বলি এছাড়া আর কি দেখা যায়, এছাড়া ডিডাকটিভ রিজনিং বা ডিডাকটিভ থিঙ্কিং এই সময় কিন্তু দেখা যায়। ডিডাকটিভ রিজনিং, তো ডিডাকটিভ রিজনিং মানে হচ্ছে কি মানে অবরোহী, রাইট? আমরা পড়েছিলাম ইন্ডাকটিভ মানে কি, আরোহী, মানে একটা এক্সাম্পল থেকে রুলস এর দিকে যাওয়া, রাইট? স্পেসিফিক থেকে জেনারেল দিকে যাওয়া, সেটা কি ইন্ডাকটিভ। অ্যান্ড এখানে তাদের মধ্যে কি চলে আসছে, ডিডাকটিভ রিজনিং চলে আসছে, মানে একটা রুলস থেকে ফার্স্টে রুলসটা জেনে দেন সেটাকে এক্সাম্পলে ইমপ্লিমেন্ট করা, সেটা তারা করতে পারে। নেক্সট ধরো কোনো জেনারেল থেকে, জেনারেল কোনো আইডিয়া থেকে স্পেসিফিক এর দিকে যেতে পারে। তো এই জিনিসটা এই সময় চলে আসে, তারা এই এটা অ্যাপ্লাইও করে কিসের ক্ষেত্রে, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, যেমন ধরো অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা যদি বলি, অ্যালজেব্রার ক্ষেত্রে বা আদার্স ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলাস তারা আগে জেনে দেন সেটা ইমপ্লিমেন্ট করে ডিফারেন্ট প্রবলেম সামস, রাইট? সো এটা ম্যাথমেটিক্স অ্যান্ড আদার্স এর ক্ষেত্রেও ইউজ করতে পারে। তো এই এটা তারা মানে ডিডাকটিভ রিজনিং কিন্তু এই সময় তারা মানে ইমপ্লিমেন্ট করতে পারে। নেক্সট আমরা যদি বলি আর কি দেখা যায়, হাইপোথেসিস। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ হাইপোথেসিস এই সময় কিন্তু একটা মেইন ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি। হাইপোথেসিস মানে যে আমরা জানি, যেমন ধরো বাজেটের ক্ষেত্রে বা ইকোনমিক্সের বিভিন্ন ক্ষেত্রে, তারপরে রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে কি হয়, মানে আগে থেকে কিছু মানে লজিক্স এর উপর বেস করে বা কিছু এভিডেন্স এর উপর বেস করে, কিছু ইনফরমেশন কালেক্ট করে, তার উপর বেস করে কি করা হয়, আগে থেকে একটা আউটকাম কি হতে পারে সেটা কি করা হয়, প্রেডিক্ট করা হয়, রাইট? আগে থেকে কি করা হয়, একটা আউটকাম প্রেডিক্ট করা হয়, তো সেটা কি হাইপোথেসিস। তো এটা বিভিন্ন রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে সায়েন্টিস্টরা ইউজ করেন বা ইকোনমিস্টরা ইউজ করেন, রাইট? তো আগে থেকে যেটা প্রেডিক্ট করা হয়, তো সেই জিনিসটা কিন্তু তাদের এই সময় আস্তে আস্তে ডেভেলপ হতে স্টার্ট করে দেয়। তো এই দুটোকে কম্বাইন করে আমরা বলতে পারি অ্যানাদার কাইন্ড অফ থিঙ্কিং, যেটা পিয়াজে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং, কিন্তু এই সময় তাদের মধ্যে পরিলক্ষিত হয়। হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং, মানে যেখানে ডিডাকটিভ রিজনিংও লাগছে, আবার হাইপোথেসিসও লাগছে। তো এই দুইয়ের মানে কম্বাইন করে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে মনে রাখবে তোমরা, দ্যাট ইজ হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং, কিন্তু এই সময় তাদের মধ্যে দেখা যায়। তো এই সময় যে টিচার্স হোক বা তার প্যারেন্টস হোক, তাদেরকে কি করতে হবে, তাদেরকে এমন ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেমস প্রোভাইড করতে হবে সলিউশনের জন্য, যেখানে তারা কি করবে, তাদের ডিফারেন্ট কাইন্ডস অফ ডাইভার্জেন্ট থিঙ্কিং, দেন ক্রিয়েটিভ থিঙ্কিং ইউটিলাইজ করবে, তাদের হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং ইউজ করবে, মানে যেখানে হাইপোথেসিস মানে কিছু কালেকশন, মানে ইনফরমেশন তারা আগে থেকে কালেক্ট করবে, অ্যান্ড তার বেসিসে তারা কি করবে, আগে থেকে কিছু লজিক লাগিয়ে কিছু কি করবে, হাইপোথেসিস মানে আগে থেকে কিছু আউটকামস প্রেডিক্ট করবে, অ্যান্ড সেখানে তারা ডিডাকটিভ রিজনিং ইউজ করবে, রাইট? তো এই ধরনের কিছু প্রবলেমস তাদেরকে দিতে হবে, যাতে তাদের এই ধরনের মানে কগনিশন ডেভেলপ করে, এই ধরনের থিঙ্কিং ডেভেলপ করে, রাইট? সো আই হোপ ইটস ক্লিয়ার। তো চলো এবার আমরা চলে যাই যে এডুকেশনাল ইমপ্লিকেশন কি হবে সেটা দেখে নিই। তো আমরা চারটে স্টেজ দেখলাম ইন ডিটেলে, অ্যান্ড তার ক্যারেক্টারিস্টিক্স আমরা বুঝলাম। তো এবার আমরা দেখে নিই এডুকেশনাল ইমপ্লিকেশন।
তো যদি আমরা বলি বিং আ টিচার অর প্যারেন্টস, আমাদের কি করণীয়, রাইট? তো সেক্ষেত্রে প্রথমেই যেটা আমি বলবো যে এখানে মেন হলো কি স্পুন ফিডিং কিন্তু এখানে একেবারেই চলবে না। কারণ আমরা জানি কি পিয়াজে কি বলেছেন যে পিয়াজে কনস্ট্রাকটিভিজম কে সাপোর্ট করে, রাইট? তিনি একজন কনস্ট্রাকটিভিস্ট, রাইট? সো তিনি কি বলেছেন যে তিনি অলওয়েজ বলেছেন যে চাইল্ডদের মধ্যে ইনেট এবিলিটিস রয়েছে, তারা লিটল সায়েন্টিস্ট, তাদের মধ্যে এক্সপ্লোর করার এবিলিটিস রয়েছে, ইনেট পোটেনশিয়াল রয়েছে, তাদেরকে এক্সপ্লোর করতে দেওয়া হোক, রাইট? সো তাদেরকে এক্সপ্লোর করতে দিলে তারা নিজেরাই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করবে অ্যান্ড সেখান থেকে নিজেরাই নিজেদের জ্ঞানের নির্মাণ করবে, নিজেরাই কনস্ট্রাক্ট করবে। তো এটাই তিনি বলেছেন। তো এটাই আমাদেরকে করতে হবে। বিং প্যারেন্টস অর বিং টিচার, আমাদের কি করতে হবে? তাদেরকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস প্রোভাইড করতে হবে। কি করতে হবে? তাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস প্রোভাইড করতে হবে। ডেফিনেটলি তাদের যে স্টেজে তারা বিলং করছে সেই ওয়াইজ, অবভিয়াসলি। যেমন ধরো তারা যদি সেন্সরি মোটর স্টেজে হয়, তাহলে আমরা কি করবো? ডিফারেন্ট কাইন্ডস অফ অবজেক্টস তাদেরকে দেবো, রাইট? যাতে তারা সেন্সেস এর থ্রু সেগুলোকে বুঝতে পারে, সে তাদের সেন্সেস এর থ্রু লার্নিং হয়, রাইট? সেই কগনিশনটা ডেভেলপ করে তাদের। তো সেই জিনিসটা আমাদের ডিফারেন্ট কালারের বলো, ডিফারেন্ট সাইজ শেপের ডিফারেন্ট কাইন্ডস অফ অবজেক্টস তাদের প্রোভাইড করতে হবে, রাইট? নেক্সট আমরা যদি বলি এছাড়া কংক্রিট অপারেশনের স্টেজের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এমন তাদেরকে ডিফারেন্ট কংক্রিট মেটেরিয়ালস প্রোভাইড করতে হবে, ডিফারেন্ট অবজেক্ট প্রোভাইড করতে হবে, যেখানে তারা কি করবে? যে ক্লাসিফিকেশন, দেন কনজারভেশন, সিরিয়েশন, রাইট? তাদের এই সময় যে সমস্ত মানে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলো যাতে তারা প্রপারলি ইউটিলাইজ করতে পারে, রাইট? নাম্বার কনসেপ্ট, তো এই জিনিসগুলো যাতে প্রপারলি ইউটিলাইজ হয়। দেন আমরা যদি লাস্ট স্টেজ মানে ফর্মাল স্টেজের কথা বলি, ফর্মাল অপারেশনে, তো সেক্ষেত্রে আমাদের এমন প্রবলেম সাম প্রোভাইড করতে হবে যেখানে তারা হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং ইউটিলাইজ করতে পারবে। তো স্টেজ ওয়াইজ আমাদের কি করতে হবে? অ্যাক্টিভিটিস প্ল্যান করতে হবে, অ্যাক্টিভিটিস তাদের প্রোভাইড করতে হবে যাতে তারা কি করতে পারে? নিজেরাই এক্সপ্লোর করতে পারে, রাইট? নিজেরা এক্সপ্লোর করবে, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তাদের কি হবে? ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সপিরিয়েন্স হবে। দেন তারা নিজেরাই ডিসকভারির মাধ্যমে কি করবে? তারা নিজেরাই ডিসকভারি করে দেন শিখবে, রাইট? তাদের মধ্যে নিজেরাই নিজেদের জ্ঞানের নির্মাণ করবে, নিজেরাই কনস্ট্রাক্ট করবে, নিজেরাই নিজেদের কগনিটিভ ডেভেলপমেন্টকে আরো এনহ্যান্স করবে, রাইট? কগনিশনের ডেভেলপমেন্ট হবে। সো এইভাবে মানে যেটা পিয়াজে বলেছেন, তো আমাদের কি করতে হবে? তাদেরকে বিভিন্ন এক্সপোজার দিতে হবে। তো আমাদের কি হতে হবে? তাদের কাছে ফ্যাসিলিটেটর হতে হবে, নাকি তাদের ডমিনেট করতে হবে, রাইট? স্পুন ফিডিং একেবারেই নয়, তাদের ডমিনেট একেবারেই নয়। তো আমাদের কি হতে হবে? তাদের ফ্যাসিলিটেটর হতে হবে। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে যে বয়সে যেটা করা উচিত তারা কি করে? বিভিন্ন ভাবে রেস্ট্রিক্ট করা যায়, এটা করিস না, এটা ধরিস না, বা ওখানে যাস না, বা এটাতে হাত দিস না, এটা করিস না। তো এই জিনিসগুলো কিন্তু বন্ধ করতে হবে তাদের, কারণ তারা মানে অলওয়েজ কি বলছেন, পিয়াজে বলছেন বা কনস্ট্রাকটিভিস্ট বলছেন, তারা নিজের ওয়ার্ল্ডে রয়েছে, তাই তারা নিজের মতো করে তাদের একটা ডিসকভারি চলছে, তারা নিজের মতো করে জিনিসগুলোকে এক্সপ্লোর করছে। তো তাদেরকে সেটা করতে দিতে হবে, আদারওয়াইজ কি হবে? তাদের যে কগনিটিভ ডেভেলপমেন্টটা হবে সেটা কিন্তু ব্যাহত হবে, কোথাও গিয়ে বিঘ্নিত হবে। আর সেটাকে কিন্তু করা যাবে না। হ্যাঁ, তার মানে এটা নয় যে অলওয়েজ একদম ফুল ফ্লেজেড তাদেরকে একদম ফ্লেক্সিবিলিটি দিয়ে দেওয়া হবে, রিল্যাক্সেশন দেওয়া, মানে তাদের কোনো গাইডেন্স থাকবে না, সেটাও নয়। মানে তাদেরকে গাইড করতে হবে, প্রপার গাইড করতে হবে। মানে খুব রেস্ট্রিক্ট করলে হবে না, আবার একদম মানে খুব রিজিড হলেও হবে না, আবার একদম খুব একদম মানে রিল্যাক্সেশন দিয়ে দিলেও হবে না। তো প্রপারলি তাদেরকে ফ্যাসিলিটিস প্রোভাইড করতে হবে যাতে তারা এক্সপ্লোর করতে পারে অ্যান্ড ডিফারেন্ট ওয়েতে নিজেদের কগনিশনে ডেভেলপ করতে পারে। তো এটাই তিনি বলেছেন মেনলি। অ্যান্ড অবশ্যই এর সাথে সাথে আমাদের কি করতে হবে? তাদেরকে এজ, তাদের ইন্টারেস্ট, দেন তাদের সাইকোলজি, এইগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ চাইল্ড সেন্টার্ড বা চাইল্ড সেন্ট্রিক লার্নিং এর ক্ষেত্রে মেন ইম্পর্টেন্স কিন্তু চিলড্রেন, রাইট? তো তাদের এজ, তাদের ইন্টারেস্ট, তাদের সাইকোলজি, এইগুলো ওয়াইজ কি করতে হবে? কারিকুলামকে প্ল্যান করতে হবে, রাইট? সো যেখানে সেন্টারে থাকবে চাইল্ড অ্যান্ড তার ইন্টারেস্ট, তার এজ, তার সাইকোলজি অনুযায়ী কিন্তু সেই অ্যাক্টিভিটিস, কারিকুলাম এগুলো প্ল্যান করতে হবে। তো আই হোপ ইটস ক্লিয়ার। এটাই হলো কি এডুকেশনাল ইমপ্লিকেশন আমরা বলতে পারি, যাতে তাদের প্রপারলি এক্সপোজার হয়, প্রপার ডেভেলপমেন্ট হয়। তো চলো এবার আমরা কিছু কোয়েশ্চেন আনসার ডিসকাস করে নিই। তো আই হোপ তোমাদের এই যে সেশনটা ডেফিনেটলি ভ্যালুয়েবল লাগলো। মানে এই টোটাল থিওরিটা সত্যি একটা ভাইটাল থিওরি অ্যান্ড ভাইটাল মানে ডিসকাশন আমরা বলতে পারি, ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটাকে বাদ দিয়ে তো কোনো মানে এক্সাম, টিচিং এক্সাম আমরা মানে ভাবতেই পারি না, রাইট? সো
এবার চলো আমরা কিছু কোয়েশ্চেন আনসার দেখে নিই। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু জিন পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট হাইপোথেটিক্যাল ডিডাক্টিভ রিজনিং ডেভেলপস ডিউরিং। তো বলো জিন পিয়াজের থিওরি অনুযায়ী কোন স্টেজে গিয়ে হাইপোথেটিক্যাল ডিডাক্টিভ রিজনিং এই মাত্র আমরা ডিসকাস করলাম, বলো কোন স্টেজে হয়? সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশন, ফর্মাল অপারেশনাল। তো আই হোপ আর নিশ্চয়ই এটা কারো ভুল হবে না। তো আনসার কোনটা হবে? অপশন 4, দ্যাট ইজ ফর্মাল অপারেশনাল স্টেজ, যৌক্তিক সক্রিয়তা স্তর। সেখানে গিয়ে তাদের কি হয়? হাইপোথেটিক্যাল ডিডাক্টিভ রিজনিং ডেভেলপ করে, যেখানে তারা হাইপোথেসিস অ্যান্ড ডিডাক্টিভ রিজনিং বোথকে কি করে? কম্বাইন করে, রাইট? তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ওয়ান অফ দ্য মেজর অ্যাকমপ্লিশমেন্টস অফ কংক্রিট অপারেশনাল স্টেজ ইজ। মানে এটাতে দেখো কি দিয়েছে আমাদেরকে, মানে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সটা দিয়ে দিয়েছে, আমাদের স্টেজটা জিজ্ঞাসা করেছে, রাইট? অ্যান্ড এখানে কি দেখো, এখানে আমাদের স্টেজটা বলে দিয়েছে, আমাদের ক্যারেক্টারিস্টিক্সটা ফাইন্ড আউট করতে হবে। তো বুঝতেই পারছো প্রত্যেকটা স্টেজের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স ভাইটাল, আমরা যেগুলো ডিসকাস করলাম ইন ডিটেল সেগুলো কিন্তু আমাদের রিলেট করে মনে রাখতে হবে। সো চলো এবার কি বলছে যে কংক্রিট অপারেশনাল স্টেজে তাহলে কোনটা দেখা যায়? অ্যানিমিস্টিক থিঙ্কিং মানে সর্বপ্রাণবাদ আমরা ডিসকাস করেছি, এবিলিটি টু কনজার্ভ মানে সংরক্ষণ করা যে ক্ষমতা, দেন হাইপোথেটিক্যাল ডিডাক্টিভ রিজনিং, এন্ড ফোর্থ অপশন কি বলছে? সেকেন্ডারি সার্কুলার রিয়াকশনস। তো কোনটা হবে বলো? অবভিয়াসলি তো দেখার দরকারই নেই, এবিলিটি টু কনজার্ভ, রাইট? মানে কংক্রিট অপারেশন স্টেজ মানে মূর্ত সক্রিয়তা স্তর, আমরা অলরেডি ডিসকাস করেছি, সেখানে কি আসে? সংরক্ষণ চলে আসে, রাইট? যে সাইজ অ্যান্ড শেপ চেঞ্জ হলেই সবসময় কি হয় না? কোয়ান্টিটি চেঞ্জ হয় না, ভলিউম চেঞ্জ হয় না। তো এই যে কনজারভেশনের যে কনসেপ্টটা সেটা কিন্তু তার মধ্যে এই স্টেজে ডেভেলপ করে যায়। তো অপশন 2 ইজ দ্য রাইট আনসার। তো চলো নেক্সটটা দেখে নিই। নেক্সটে কি বলছে দেখো, the concept of object permanence is attained during Piaget's dash stage of development. তো বলো অবজেক্ট পারমানেন্স কোন স্টেজে আসে? আমরা ডিসকাস করেছি বস্তু স্থায়িত্ব, সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশন, ফর্মাল অপারেশনাল। সো আই হোপ তোমরা সবাই ঠিক আনসার করবে, কারণ অলরেডি আমরা ডিসকাস করেছি কোন অপশনটা হবে? অপশন 1, দ্যাট ইজ সেন্সরি মোটর স্টেজ, মানে সংবেদন সঞ্চালনমূলক স্তর, যেখানে প্রথম দিকে কি থাকে? আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, আমরা অলরেডি ডিসকাস করেছি, রাইট? আউট অফ সাইট ফার্স্টের দিকে থাকে, যে মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে কি হয়? তার দৃষ্টির সামনে নেই বা তার সে দেখতে পাচ্ছে না, মানে সেভাবে কি বস্তুটার কোনো অস্তিত্ব নেই। কিন্তু লাস্টের দিকে গিয়ে আসে বস্তুর স্থায়িত্ব চলে আসে, সেই জন্য কি হয়? তার চোখের সামনে থেকে বস্তুটা সরিয়ে নেওয়ার পরেও সে কি করতে থাকে? কাঁদে, কারণ তাকে সে চায় ওই বস্তুটাকে ফিরিয়ে আনা হোক, রাইট? সো অবজেক্ট পারমানেন্স এই সময় চলে আসে এই স্টেজের শেষের দিকে। তো নেক্সট চলে যাই। নেক্সট কি বলছে? অ্যাকর্ডিং টু পিয়াজে স্পেসিফিক সাইকোলজিক্যাল স্ট্রাকচার্স organized ways of making sense of experience are called, মানে স্পেসিফিক যে সাইকোলজিক্যাল স্ট্রাকচার সেটাকে পিয়াজের অ্যাকর্ডিংলি কি বলা হবে? মানে যেখানে আমরা কি করছি সাইকোলজিক্যাল স্ট্রাকচার বলতে, যেখানে কি করা হচ্ছে যে আমাদের যে এক্সপিরিয়েন্স গুলো, একটা পার্সনের যে এক্সপিরিয়েন্স, একজন মানুষের যে বিভিন্ন জাগতিক সমস্ত বস্তু সম্পর্কে যে নলেজ বলো, যে এক্সপিরিয়েন্স বলো, যে ইনফরমেশন বলো, সেটা যে স্ট্রাকচার ওয়েতে সে মানে স্টোর করে রাখে। তো সেই যে স্ট্রাকচার, সাইকোলজিক্যাল স্ট্রাকচার, সেটাকে কি বলে? আমরা ডিসকাস করেছি। তো সেটাকে কি বলে? আর অপশন দেখা দরকার আছে, সেটাকে কি বলে? স্কিমা বা স্কিমস আমরা ডিসকাস করেছি, রাইট? নাকি মেন্টাল টুলস, নাকি ইমেজেস, না মেন্টাল ম্যাপস। তো কোনটাই হবে না, অপশন 2 ইজ দ্য রাইট আনসার, রাইট? তো বুঝতেই পারছো যদি ডিসকাশন তোমরা প্রপারলি শুনে থাকো তো কোয়েশ্চেন আনসার করা কোনো ডিফিকাল্ট হবেই না, রাইট? আমাদের কনসেপ্ট গুলোকে আগে ক্লিয়ার করতে হবে, দেন ইজিলি আমরা আনসার করতে পারবো। তো নেক্সট চলে আসি। নেক্সট কি বলছে? অ্যাকর্ডিং টু জিন পিয়াজে the process of developmental change takes place through which of the following specific cognitive function? কোন কগনিটিভ ফাংশনের থ্রু যে ডেভেলপমেন্টাল চেঞ্জেস সেটা মানে সংগঠিত হয় বা ডেভেলপমেন্টাল চেঞ্জেস ক্যান টেক্স প্লেস? তো বলো কোনটা হবে? এক্সপিরিয়েন্স অফ সোশ্যাল ট্রান্সমিশন, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ম্যাচুরেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স সোশ্যাল ট্রান্সমিশন অ্যান্ড ম্যাচুরেশন। তো কোন আনসারটা হবে? অলরেডি আমরা ডিসকাস করেছি টোটাল প্রসেসটা, যেখানে কি হয় টোটাল ইকুইলিব্রেশনের প্রসেসটা আমরা ডিসকাস করেছি, যেখানে কি হয় থ্রু অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন, রাইট? মানে ইকুইলিব্রিয়াম স্টেট অ্যান্ড ডিসইকুইলিব্রেশনের থ্রু কি হয়? নিউ সিচুয়েশন যখন ফেস করছে তখন ডিসইকুইলিব্রেশনে যাচ্ছে, অ্যান্ড যখন আবার সেটা ইনফরমেশন গ্যাদার করে যখন স্কিমাতে সেটা অ্যাড করছে, নিউ থিং অ্যাড করছে, মানে কি অ্যাসিমিলেশন।
অ্যান্ড যখন ওল্ড থিং স্কিমাতে আপডেট করছে তখন কি হচ্ছে অ্যাকোমোডেশন, রাইট? তো আমরা টোটালটাই ডিসকাস করলাম and তার থ্রু কি হচ্ছে যে ডেভেলপমেন্টাল চেঞ্জেস আসছে, মানে নলেজটা আপগ্রেড হচ্ছে, স্কিমা এনহান্স হচ্ছে, রাইট? তো থ্রু আউট লাইফ এই প্রসেসটা চলে, এইভাবে কি হয় কগনিটিভ ডেভেলপমেন্ট হয়। তো কোন প্রসেসটা হবে, আই হোপ তোমরা সঠিক করেছো, দ্যাট ইজ অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন, রাইট? সো নেক্সট চলে যাই, নেক্সট লাস্ট আজকের মতো লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখি। 5 years old child was given 10 pebbles, মানে তাকে 10টা নুড়ি দেওয়া হলো by her টিচার, মানে তার টিচার তাকে 10টা নুড়ি দিলেন। তো কি বলা আছে, she put the pebbles in different formations, মানে তারপর সে কি করলো ওই নুড়িগুলোকে ডিফারেন্ট মানে শেপে বা ডিফারেন্ট ফরমেশনে সাজালো। কি কি ওয়েতে সাজালো, শর্ট লাইন, লং লাইন অ্যান্ড সার্কেল। তো ওই নুড়িগুলোকে কি করলো সে শর্ট লাইনে সাজালো, বা কখনো কখনো কি করলো লং লাইনে সাজালো, রাইট? অ্যান্ড কখনো সার্কেলের ফর্মে সাজালো ওই 10টা পেবেলসকে, রাইট? 10টা নুড়িকে। তো কি বলছে, শি কাউন্টেড দিস পেবেলস রিপিটেডলি, মানে তারপর সে কি করলো এই পেবেলস গুলোকে বা এই নুড়িগুলোকে রিপিটেডলি বারবার করে কাউন্ট করলো। তো which of the following cognitive schemas is she attempting to attain according to Jean Piaget? তো জিন পিয়াজের অনুযায়ী কোন কগনিটিভ স্কিমা এখানে মানে তার এটাকে অ্যাড্রেস করা হয়েছে, বলো কোনটা হবে? সিরিয়েশন, ট্রান্সিটিভ ইনফারেন্স, নাকি নমিনাল স্কেল, নাকি কনজারভেশন অফ নাম্বারস? তো বলো সিরিয়েশন হবে কি, এখানে সে কি করছে বারবার রিপিটেডলি কাউন্ট করছে অ্যান্ড ডিফারেন্ট ফরমেশনে সাজাচ্ছে। তো এখান থেকে তো ক্লিয়ার, রাইট? সে বারবার কাউন্ট করে কি দেখছে, 10টাই তো পাচ্ছে। তার মানে কি সে এটা বুঝতে পারছে কি যতই আমি যে ডিফারেন্ট ফরমেশনে সাজাই না কেন, তো কোথাও গিয়ে আমার নাম্বার অফ পেবেলস কি একই থাকছে। তার মানে কি সেই একই কনসেপ্ট যে সাইজ অ্যান্ড শেপ যতই চেঞ্জ হোক না কেন কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে না, রাইট? মানে এখানে নাম্বার চেঞ্জ হচ্ছে না। সো কোনটা হবে, অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার, কনজারভেশন অফ নাম্বারস এখানে, রাইট? সো সংরক্ষণ সংখ্যার যে সংরক্ষণ সেটা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে। মানে সে যেরকম ফরমেশনেই সাজাচ্ছে না কেন, তো কোয়ান্টিটি তো সেমই থাকছে, নাম্বারস তো সেমই থাকছে, 10টাই থাকছে, রাইট? সো এখানে সিরিয়েশন হবে না কারণ সে ছোট থেকে বড় এইভাবে বা বড় থেকে ছোট এইভাবে তো সাজাচ্ছে না। ট্রান্সিটিভ ইনফারেন্স হবে না কারণ সে বিভিন্ন যে অবজেক্টস আমাদের রিলেশন তো ফাইন্ড আউট করছে না। নমিনাল স্কেল হবে না, নমিনাল স্কেল অ্যাকচুয়ালি কি এটা একটা মেজারমেন্ট স্কেল, যেখানে কি করা হয় যে মানে নাম্বারসটা অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয়। মানে যেমন ধরো জেন্ডারের ক্ষেত্রে হতে পারে মেল ফিমেল, রাইট? যেমন মেল ফিমেল বোঝানোর জন্য এখানে নাম্বারটা কিন্তু কোনো ভ্যালু নেই নাম্বারটার, ঠিক আছে? এটা জাস্ট অবজেক্টটাকে বোঝানোর জন্য বা আইডেন্টিফাই করার জন্য। তারপর ধরো কোনো আমরা দিয়েছি হেয়ার কালার আইডেন্টিফাই করার জন্য, মানে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে থেকে বলা হয়েছে যে যার যেরকম হেয়ার কালার সেটা চুজ করতে, কারো ধরো ব্রাউন, কারো ব্ল্যাক, রাইট? কারো গ্রে, এই অনুযায়ী অপশন দেওয়া আছে। তো এখানে যে ডিফারেন্ট নাম্বারস ইউজ করা হয়েছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই, এগুলো কিন্তু এই পার্টিকুলার অবজেক্ট গুলোকে আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয়েছে। তো এগুলো হচ্ছে নমিনাল স্কেল। তো এই ধরনের কিছু এখানে ইউজ হচ্ছে না, তো নমিনাল স্কেলও হবে না। অপশন 4 ইজ দ্য রাইট। সো আই থিঙ্ক ডেফিনেটলি এই সেশনটা তোমাদের জন্য হেল্পফুল হবে, শুধুমাত্র তোমার সিটিএচ নয়, যেটা আমি ফার্স্টেও বলেছি স্টার্টিং এও, যে কোনো টিচিং এক্সামের ক্ষেত্রে কিন্তু এটা ডেফিনেটলি হেল্পফুল হতে চলেছে। তো পুরো সেশনটা তোমরা উইদাউট স্কিপিং পুরোটা যদি মাইনিউটলি দেখে থাকো, আই ডোন্ট থিঙ্ক পিয়াজে রিলেটেড আর কোনো প্রবলেম তোমাদের থাকবে, রাইট? সো আরেকটা কথা এখানে আমি ডেফিনেটলি বলবো এই সেশনটা এন্ড করার আগে, যে আমি সিডিপি যে সেশনটা কিন্তু মানে ক্রিয়েট করছি, যে ভিডিওস গুলো আমি সিকোয়েন্সিয়ালি বানাচ্ছি সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ, রাইট? সো সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের যে কোনো টিচিং এক্সামে, শুধুমাত্র সিটেট ওরিয়েন্টেড নয়, এটা কিন্তু যে কোনো টিচিং এক্সামে তোমাদেরকে হেল্প করবে। সো যদি তোমরা কমপ্লিট সিডিপি সিরিজটা দেখো, আমি যে টপিক ওয়াইজ এগুলো ভিডিওস গুলো বা সেশনস গুলো ডিসকাস করছি তোমাদের, সো আই থিঙ্ক যে কোনো টিচিং এক্সামের জন্য সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। সো তোমরা ডেফিনেটলি সিডিপির এন্টার সিরিজটা দেখো অ্যান্ড আদার্স তো সাবজেক্টস আমি ডেফিনেটলি ডিসকাস করবো আস্তে আস্তে। সো আজকে সেশনে এতটুকুই। আই হোপ তোমাদের ভালো লেগেছে, ডেফিনেটলি সেশনটা ভ্যালুয়েবল লেগেছে, ইনফরমেটিভ লেগেছে অ্যান্ড ডেফিনেটলি এটা তোমার জন্য হেল্পফুল হবে। যদি ভালো লাগে তো ডেফিনেটলি লাইক করে আদার্সদের সাথে শেয়ার করে অ্যান্ড কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগছে। অ্যান্ড আউট অফ 6 আমরা করলাম, 6 তোমাদের কটা ঠিক হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট সেশনে। টিল দেন শিখতে থাকো, শেখাতে থাকো। অল দ্য বেস্ট।